আচ্ছা, ফ্যারাডের সূত্র পড়েছিলাম। ফ্যারাডের সূত্রের ফ্যারাডের সূত্র পড়েছিলাম না? আচ্ছা, এটা পড়াইছিলাম, এসিডিসি পড়াইছিলাম, তারপরে এগুলো দেখাইছিলাম। দেখো তো কোনটা কোনটা দেখাইনি। এগুলো দেখাইছিলাম না? এগুলো দেখাইছি, তার মোটামুটি পড়া অর্ধেক হয়ে গেছে আমাদের। তারপরে ইকুয়েশন দেখাইনি, ফ্যারাডের ইকুয়েশন দেখাইনি, তাই তো? চলো, ইকুয়েশন থেকে কোশ্চিন আসবে বোর্ডে প্লাস তোমার ইয়েতে। আচ্ছা, তাহলে ফ্যারাডের দুইটা সূত্র আছে। কয়টা? দুইটা। এই দুইটা সূত্র মধ্যে প্রথম সূত্রটা থিওরিটিক্যাল আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো যে কথাটা সে বলছে ওইটাকে জাস্ট ম্যাথের মাধ্যমে ম্যাথে কনভার্ট করবো হচ্ছে দ্বিতীয় সূত্রের মাধ্যমে। তাহলে ফ্যারাডের সূত্র আমরা যে এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম না, এই যে কয়েলের আশেপাশে ম্যাগনেট ঘোরালে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, এইটাই ফ্যারাডে বলছে। এটাকে আমরা একটু সুন্দর অর্গানাইজড ওয়েতে বলবো। দেখি কি অর্গানাইজড ওয়েতে? যখনই কোনো বদ্ধকুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা, এই যে একটা বদ্ধকুণ্ডলী না, এটা একটা বদ্ধকুণ্ডলী না, এখানে চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, এই যে চৌম্বক বলরেখা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, তখনই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, আর ভোল্টেজের কারণে এখানে একটা কারেন্ট পাওয়া যায়। কথা তো বুঝছো? তাহলে কখন ঘটে এটা আমরা ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে বের করতে পারছি, যে যখনই আমি নড়াচড়া করাবো, ফ্লাক্সের পরিবর্তন করাবো, তখনই আমাদের এই তড়িৎচুম্বক শক্তিটা আবিষ্ট হবে। এটা কখন ঘটবে ফ্যারাডের সূত্র অনুযায়ী জানা যায়। তার মানে এই তড়িৎচুম্বক আবেশ কখন ঘটবে আমাদের ফ্যারাডের সূত্র বলে দিচ্ছে, ফ্যারাডের প্রথম সূত্র বলে দিচ্ছে। এবং কতক্ষণ ঘটবে এটা ফ্যারাডের সূত্র বলে দেয়। কতক্ষণ বলতে কি বুঝাচ্ছি, যে কতক্ষণ স্থায়ী থাকবে, যখন আমি নড়াচড়া বন্ধ করে দিব তখনই স্থায়ী স্থির হয়ে যাবে, আর বিদ্যুৎ উৎপন্ন হবে না। তাহলে কতক্ষণ স্থায়ী থাকবে, কতক্ষণ ঘটবে, সেটা কিন্তু ফ্যারাডের প্রথম সূত্র বলে দেয়। তাহলে কখন ঘটবে এবং কতক্ষণ ঘটবে সেটা ফ্যারাডের প্রথম সূত্র বলে দেয়। তাহলে যদি বলা হয় কতক্ষণ ঘটবে, মানে কতক্ষণ ঘটবে, যখন তুমি থামিয়ে দিবা যতক্ষণ নড়াচড়া করবে ততক্ষণই ঘটবে, যখন নড়াচড়া বন্ধ করে দিবে তখন বন্ধ হয়ে যাবে। এটাই ফ্যারাডের প্রথম সূত্র, এটাই বলছে। ঠিক আছে, জাস্ট একটা থিওরিটিক্যাল ফর্মে। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দ্বিতীয় সূত্রটা লাগবে, এখান থেকে আমাদের ম্যাথ করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের বেসিক জায়গা। তাহলে তুমি লক্ষ্য করো, দ্বিতীয় সূত্র আগে পড়ে শোনায়, তারপর আমি বুঝাচ্ছি। কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। কিছুই তো বোঝো নাই। আচ্ছা, চলো আমি বুঝাই দিই। তাহলে আবিষ্ট, এখানে একটা বিভব তৈরি হয় নড়াচড়া করালে, সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম, ইপসাইলন দ্বারা প্রকাশ করা যায়, ই দ্বারা প্রকাশ করা যায়, ভি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে ইপসাইলন সমান কি বলছি, যে এই ইটা কার সমানুপাতিক? ফ্লাক্সের পরিবর্তনের হারের। চৌম্বক ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? ধরার চৌম্বক ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন ফ্লাক্সের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হবে? ডি ফাই। এটাকে বুঝো না? খালি বলবা না, তারপরে আমি দেখো কি বোঝাই। আচ্ছা, ডি ফাই মানে হচ্ছে পরিবর্তন। ধরো তোমার কাছে আছে 5 টাকা, হয়ে গেল হচ্ছে 15 টাকা, তাহলে কত টাকার পরিবর্তন হলো? 10 টাকা। 10 টাকার পরিবর্তন কিভাবে বের করছে? বিয়োগ করে। তাহলে এই যে পরিবর্তনটা আছে না, এটাকে আমরা ডি টাকা লিখবো। ডি টাকা সমান হচ্ছে আগের টাকা মাইনাস পরের টাকা মাইনাস আগের টাকা। তাহলে টাকার পরিবর্তনকে আমরা ইংলিশ যখন আমরা ম্যাথে করবো তখন ডি দ্বারা প্রকাশ করবো। তাহলে ডি ফাই মানে কি? ফ্লাক্সের পরিবর্তন। তাহলে বলো তো, আমার ইটা উৎপন্ন করতে গেলে ফ্লাক্সের পরিবর্তন করতে হবে না? আর ফ্লাক্সের পরিবর্তন অবশ্যই তুমি সময়ের সাথে সাথে করবা। ধরলাম আমি ডিটি সময়ে ফ্লাক্সের পরিবর্তন করতে হচ্ছে ডি ফাই, তাহলে একক সময়ে ফ্লাক্সের পরিবর্তন কত হবে? ডি ফাই বাই ডিটি না? এটাকে কি বলা হয়? ফ্লাক্সের পরিবর্তনের হার বলা হয় না? ওই যে ত্বরণ বলছে না, বেগের পরিবর্তনের হার, মানে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই টাইম দ্বারা ভাগ করলে হার প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার। তাহলে এই ইপসাইলনটা সমানুপাতিক কার? ফ্লাক্সের পরিবর্তনের হারের, ডি ফাই বাই ডিটি। এটার সমানুপাতিক না? এই যে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক না? তুমি সময়ের সাথে সাথে যত ফ্লাক্স পরিবর্তন করবা তত ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে এটাই আমার ফ্যারাডে বলছে। তাহলে এই সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগাতে হবে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এপসাইলন সমানুপাতিক একটা কনস্ট্যান্ট লাগা দাও, এন ডি ফাই বাই ডিটি। এন ডি ফাই বাই ডিটি। এনটা তাহলে কি? এনটা হচ্ছে পাক সংখ্যা। যদি একটা হয় তাহলে একটা, এন এর ভ্যালু 1। যদি 10টা হয় এন এর ভ্যালু 10। আর ডি ফাই বাই ডিটি মানে কি? ফ্লাক্সের পরিবর্তনের হার। ফ্লাক্সের পরিবর্তনের হার ডি ফাই বাই ডিটি। এখন তুমি বইয়ে পাবা হচ্ছে শুরুতে এখানে মাইনাস আছে। তাহলে মাইনাসটা কি প্রকাশ করে? দেখো, এই যে আমাদের তড়িৎ চুম্বক আবেশ যেটা ঘটছে, কত মানের আবেশ ঘটবে সেটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলে দিল আমাদের। এবং আই অথবা ভি আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী বের করতে পারবো। কিন্তু এই যে মাইনাসটা বলতে বোঝাচ্ছে এখানে ভ্যালু না, এটা হচ্ছে যে কোন দিকে প্রবাহটা হচ্ছে। প্রবাহ কিন্তু এদিকে হতে পারে, এইদিকে হতে পারে, দুই দিকের যে কোনো একদিকে হতে পারে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে হতে পারে। এই যে কোন দিকে প্রবাহ হচ্ছে এটা লেন্জের সূত্র বলে দেয়। এটা হচ্ছে লেন্জের সূত্র বলে। তাহলে আমাদের এই যে মাইনাস যেটা আছে এটা আর কিছুই না, এটা লেন্জের সূত্র অনুযায়ী মাইনাস আছে, যেটা আমরা একটু পরে লেন্জের সূত্রটা পড়বো। তাহলে মাইনাসের দিকে ফোকাস করা দরকার, এটা ভ্যালু না, এটা হচ্ছে একটা দিক প্রকাশ করতেছে।
সেই দিকটা আমরা পরের স্লাইডিং গেলেই পাবো। তুমি জাস্ট দেখো ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি কি বুঝছো কিনা। তাহলে ডি ফাই মানে কি ফ্লাক্সের পরিবর্তন, আগেরটা মাইনাস পরেরটা, বা পরেরটা মাইনাস আগেরটা। আর ডিটি মানে কি, এটাও ধরো সময়ের পরিবর্তন। ধরো আগে ছিল 0 থেকে শুরু করছি, 10 সেকেন্ড পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন করছি, তাহলে 10 মাইনাস 0 মানে 10। আর ধরো ফ্লাক্স আগে ছিল 5, হয়ে গেল 15, তাহলে পরিবর্তন কত হলো, 15 মাইনাস 5। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, আর ম্যাথে কি ডিফারেন্সিয়েশন করছিলা? হ্যাঁ, ওই ডিফারেন্সিয়েশন কিন্তু আজকে আমরা করবো। মানে ওটা হচ্ছে একটু অ্যাডমিশন কোশ্চেনের জন্য লাগে, ন্যাচারালিও কলেজেও আসে। এখন তাহলে আমাদের মাইনাসটা কি? তাহলে মাইনাসটা এখন আমাদের পড়তে হবে না? আচ্ছা, মাইনাস হচ্ছে লেন্সের সূত্র। আমি কিন্তু তোমার বইয়ের সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি, সাধারণত কোন ইসাক যেটারই ধরো না কেন দেখবে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো টপিক আছে, প্রথমে ধরে 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 সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, তাহলে এখন আমাদের কথা হলো যে এই মাইনাস বিষয়টা একটু অ্যানালাইসিস করি, একটু সময় লাগবে বিষয়টা বুঝতে, কারণ লেন্সের সূত্রটা খ নাম্বারেও আসে, ক নাম্বারে আসে, আবার বর্ণনা চাই। সো লেন্সের সূত্রটা ইম্পর্টেন্ট, সেজন্য একটু বুঝে বুঝে পড়তে হবে এটা। তুমি লজিক্যালি দেখো যে আমি যখন এটার মোশন ঘটাচ্ছি, তখন সামনের দিকে আনতেছি, তখন কারেন্টের প্রভাবটা এদিক হচ্ছে। এই লুপের ভিতরে কারেন্ট প্রভাব হবে 100% হওয়ার কথা। এখানে ভোল্টেজ থাকলে লাইট দিলে লাইট জ্বলবে। একটা লুপ নিয়েছে, আমরা 10টা লুপ নিয়ে কাজ করছিলাম, অনেকগুলো লুপ নিয়ে কাজ করছিলাম, তাই তো? তাহলে এখানে যখন আমি সামনের দিকে আনতেছি, দেখো কারেন্টের প্রভাব এইদিকে। আবার যখন রেস্ট স্থির অবস্থায় রাখছি, তখন কোনো কারেন্ট প্রবাহ থাকবে না, পরিবর্তন করে নেয় ফ্লাক্সে। আর যখন দূরে সরাই নিচ্ছি, তখন কারেন্টের প্রবাহটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে না? দেখো এই যে ভোল্টমিটার একবার এদিকে আছে, একবার এইদিকে আছে, এটা তো ক্লিয়ার যে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে এবং ভোল্টেজের ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা দেখতে হবে, আমাদের অঙ্কটা একটু পরে দেখি, লেন্সের সূত্রটাকে বুঝে তারপরে অঙ্কটা করবো, মনে রাখো, ঠিক আছে? তুমি ভালোভাবে লক্ষ্য করো যে, আচ্ছা একটা অঙ্ক করেই নি আমরা, যেহেতু টাটকা থিওরি করলাম। বলছে একটা তার কুণ্ডলিতে 100টা পাক আছে, পাক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর ভ্যালু হচ্ছে 100। এই কুণ্ডলিতে 0.1 সেকেন্ডে দুটা চুম্বক মেরুর মাঝের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলো। মানে একটা চুম্বককে ওই কয়েল 100টা যে পাক আছে না, মাঝে যে কোনো এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করাচ্ছে। তার কত সময়? ডিটি সময় হচ্ছে আমাদের 0.01 সেকেন্ডে। দুটা চুম্বক মেরুর মানে নর্থ পোল সাউথ পোল আছে, সেটাকে আমি এই কয়েলের মাঝখানে নড়াচড়া করাচ্ছি। এই দেখো কয়েলের মেরুর মাঝের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে ভোল্টেজ উৎপন্ন হবে 100%। এতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে হচ্ছে এত। তাহলে ডিফাই দেওয়াই আছে, ফ্লাক্সের পরিবর্তন ডিফাই দেওয়া আছে, আমার বের করা লাগলো না, সহজ ম্যাথ। আমার প্রথমটা সহজ রাখছি, ধীরে ধীরে কঠিন যাবো। তাহলে 30 ইন্টু 10⁻⁵ এত ওয়েবার, ফ্লাক্সের এত হচ্ছে ওয়েবার। তাহলে ডিফাই দেওয়া আছে আমার। দেওয়া বলা হলো কুণ্ডলিতে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি ইপসাইলন ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি? ইপসাইলন ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাই না? আমরা চাইলে আপাতত মাইনাস যেহেতু দিক নির্দেশ করতেছি, আমরা চাইলে মাইনাস ছাড়াও করতে পারি। তাহলে ইপসাইলন ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, আমরা এইভাবে সরাসরি মান নিয়ে করলাম, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এন এর ভ্যালু কত? 100 ইন্টু ডি ফাই ভ্যালু কত? 30 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই ডিটির ভ্যালু কত? 0.01। শেষ, অঙ্ক শেষ। এত ভোল্ট। দেখছো? জাস্ট খালি তোমাকে থিওরিটা বুঝলে, ডিফাই মানে কি, ডিটি মানে কি, এন মানে কি, থিওরিটা কি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। চলো নেক্সটে যাই। তাহলে আমাদের এই যে জাস্ট আমরা এখানে মাইনাস দিয়ে করছি, তুমি চাইলে মাইনাস দিয়ে করতে পারো, মাইনাস ছাড়াও করতে পারো। মাইনাসটা এখানে ভ্যালুর কোনো ইফেক্ট করবে না, এটা জাস্ট দিক নির্দেশ করবে, যেটা এর পরের স্লাইডে আমরা করবো। এই জন্য লেন্স পড়া এখানে আসতে চাইছিলাম, কিন্তু তার আগে আমি ম্যাথটা বুঝাই দিলাম, ঠিক আছে? চলো এখন আমরা মাইনাসের বিষয়টা দেখে নিই। তুমি লক্ষ্য করো লেন্সের সূত্রটা কি বলে। ফার্স্ট পড়া হচ্ছে, স্লো করতে হবে, ঠিক আছে? স্পিডটা দেখো। তাহলে এখন লক্ষ্য করো, আমরা এখানে একটা মনে করো এখানে একটা লাইট রাখছি। লাইটকে আমরা রোদ বলতে পারি না, যে চ্যাপ্টার 3 তে পড়ছো, লাইটকে আমরা রোদ বলতে পারি। তাহলে এখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল জাতীয় একটা আমাদের চুম্বক আছে। আমি যখন চুম্বকটা এরকম সামনে পিছনে নিয়ে যাচ্ছি, তুমি লক্ষ্য করে দেখতে পাবা এখানে যে আমি যখন সামনে আনতেছি, ভালোভাবে দেখবা, আমি এখানে পজ করব। আমি যখন সামনে আনতেছি, পজ হয় না কেন, পজ করবো কিভাবে? আচ্ছা বুঝো, যখন আমি সামনে আনতেছি তখন এই পাশে নর্থ পোল উৎপন্ন হয়, তাই না? এটা পজ না করলে তুমি বুঝতেই পারবে। এবার এইভাবে ভালো করে এই যে যখন আমি দূরে সরাই নিচ্ছি না, তখন দূরে সরাই নিচ্ছি, দেখো এই পাশে সাউথ পোল উৎপন্ন হচ্ছে। তার মানে যখন আমি দূরে সরাতে চাচ্ছি, এই পাশে তো অটোমেটিক্যালি আবেশের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে না, তখন এই আবেশটা চাচ্ছে ওকে টেনে ধরার জন্য। আবার যখন আমি দেখো, আবার যখন আমি কাছে নিয়ে আসতেছি, তখন এই পাশে আবার নর্থ পোল তৈরি হয়ে যাচ্ছে।
তার মানে এটাকে বিকর্ষণ করতে যাচ্ছে। তার মানে দূরে সরাইলে ও ওকে টেনে ধরে থাকে, আর কাছে আনলে ওকে বিকর্ষণ করে। তাহলে অপোজিট না? মনে করো তুমি একটা গাছ ছোটবেলা থেকে রোপণ করছো, আদর যত্ন করে ফুল মানে অনেক পানি টানি দিয়ে রোপণ করছো, বড় হয়ে দেখা গেল ওই গাছটাই তোমাকে মেরে ফেললো, হতে পারে এরকম। ধরো একটা গাছের এক্সাম্পল দিলাম, ধরো এটা বাবা অন্য কিছু হতে পারে। তাহলে তুমি একটা জিনিসকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো, যার কারণে তোমার কারণে সে তৈরি হলো, মনে করো সাপোজ তুমি তাকে মানে তুমি ওকে তৈরি করলা, ও তোমাকে মেরে ফেললো। তার মানে এই আবেশটা কে তৈরি করছে? এ তৈরি করছে না? এখন কি করছে এ আবার এমন ভাবে তৈরি হইলো আবেশটা, যাতে করে এই ম্যাগনেটটাকে সে বাধা দিচ্ছে, দূরে সরাই দিচ্ছে। বললো যে তোমাকে আমি তৈরি করলাম, এই ম্যাগনেটটা আশেপাশে এনে আমি এখানে তৈরি করলাম, কিন্তু এ কি করতেছে? একে বাধা দিচ্ছে না, অপোজিটকে সরাই দিচ্ছে না? ধরো আমি এটাকে আনলাম, এ বলতেছে আমার জন্য তুমি তৈরি হলে, তুমি আমাকে বিকর্ষণ করতেছো। এটা আবার কোন ধরনের কথা? মানে একে তৈরি করলো। দেখো এই নর্থ পোল সাউথ পোল কি আগে থেকে ছিল? না, কিন্তু তৈরি করলো কে? এই বার তৈরি করলো না? এবার তৈরি করলো, কিন্তু এই তৈরি করলো, কিন্তু এ লাস্ট পর্যায়ে একেই বিকর্ষণ করতেছে। মানে যার জন্য যাকে তৈরি করলো সেই তাকে আবার বিকর্ষণ করতেছে। মানে ও এর জন্য তৈরি হইলো, কিন্তু ওকে সে বিকর্ষণ করতেছে। এটা কেমন মানে বিপরীত হলো না? তার মানে এ কাছে আনলো, কিন্তু এ কে বিকর্ষণ করতেছে। আবার যখন দূরে সরা নিয়ে যায় তখন আবার টেনে ধরে। মানে এ কিন্তু একা একা তৈরি হতে পারে না, তৈরি করলো এই বার ম্যাগনেটটাই। দেখো এখন দেখো, কিন্তু শেষমেশ একই সে বিকর্ষণ করে। দেখো দেখছো, যখন দূরে সরে যায় তখন অপোজিট পোলারিটি মানে টেনে ধরে, কাছে আনলে বিকর্ষণ করে। এখন এই জিনিসটা দেখো, তাহলে যখন আমি এই ম্যাগনেটটাকে দূরে সরাই নিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে? এই পাশে সাউথ পোল তৈরি হচ্ছে না? এই পাশে সাউথ পোল তৈরি হচ্ছে, যাতে করে একে টেনে ধরে রাখা যায়। তাহলে কারেন্টের ডিরেকশন দেওয়াই থাকবে। কারেন্টের ডিরেকশন ধরো এইদিকে মানে এদিক বরাবর ঘুরতেছে না? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বোঝায়, এটা বুঝো? ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন হলে এ পাশে সাউথ হবে, সবসময় মনে রাখবা। তাহলে এই পাশে এদিক বরাবর ঘুরতেছে কারেন্ট, এদিক বরাবর, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে পাশে সাউথ হচ্ছে। আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে পাশে নর্থ হতো। ঠিক আছে? এগুলো দিক নিয়ে কোনো কোশ্চেন টোশ্চেন আসে না, খালি জাস্ট বোঝার জন্য। দেখো এই যে লুকটা যখন আমি কাছে আনতেছি, তখন দেখো নর্থ পোল এভাবে তৈরি হচ্ছে, বিকর্ষণ করতেছে। আর দূরে সরাইলে আবার আকর্ষণ করে। ঠিক আছে? এখন এই ভিডিওটা ভালোভাবে দেখবা। দেখো আমি যখন দূরে সরাই নিচ্ছি তখন টেনে ধরে থাকে, কাছে আনলে বিকর্ষণ করে। দূরে সরাইলে টেনে ধরে থাকে, কাছে আনলে বিকর্ষণ করে। কিন্তু যখন শুরুতে কিন্তু এ ছিলই না, তৈরি করছে কিন্তু ম্যাগনেট বার আবেশের মাধ্যমে এখানে তৈরি করছে। তাহলে তড়িৎ চুম্বক আবেশের ঘটনা কিন্তু এটা ঘটে থাকে। এটাই আমাদের লেন্স বাবা যে সুন্দরভাবে একটু অর্গানাইজড ভাবে বলছে। আবার একটু দেখো, লক্ষ্য করো। তাহলে এটা আমার আগের অধ্যায়ে দেখবো, তারপরে এটা দেখার দরকার নাই। এটা দেখো যে যখন আমি এক পাশে কাছে আনতেছি, তখন এই কয়েলের এখানে নট পোল তৈরি হয়েছে না? তখন সে টেনে ধরে থাকবে। এ বলবে তুমি আমার জন্যই তৈরি হলা, আর তুমি আমাকেই টেনে ধরে আসো। তুমি ধরো এ গাছ, তুমি একে তৈরি করছো, শেষমেশ তোমাকেই সে মেরে ফেলছে। ওই রকম ছোটবেলা থেকে লালন পালন করার মাধ্যমে। তাহলে একইভাবে যখন তুমি দূরে সরাই নিচ্ছ, তখন এ পাশে সাউথ পোল তৈরি হচ্ছে, যাতে করে সে টেনে ধরে থাকতে পারে। আচ্ছা, এটাকেই সেই সূত্র আকারে বলছে, এই ঘটনাটাকে সূত্র আকারে বলছে। কি বলছে দেখো, কোন তড়িৎ চুম্বক আবেশের বেলা, অবশ্যই এটা তড়িৎ চুম্বক আবেশ হতে হবে, কারণ এটার কারণে এখানে আবেশের মাধ্যমে এখানে ভোল্টেজ তৈরি হয়েছে। তাহলে কোন তড়িৎ চুম্বক আবেশের বেলায় আবিষ্ট প্রবাহের দিক এমন হবে যে, এই আবিষ্ট যে প্রবাহটার দিক এমন হবে যে, তা যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণকে বাধা দেয়। যে কারণে এটা তৈরি হয়েছে সেই কারণটাকে বাধা দিচ্ছে। ধরো যখন আমি এটাকে কাছে আনছি, এ পাশে নর্থ পোল, তাহলে এ পাশে নর্থ পোল তৈরি হয়েছে, এর কারণে এটা তৈরি হয়েছে না? আবার সে কারণটাকে সে বাধা দিচ্ছে না? এর কারণে নর্থ পোল তৈরি হয়েছে, আবার যে কারণে এটা তৈরি হয়েছে সেই কারণটাকে সে বাধা দিচ্ছে না? সেটাই বলছে, আবিষ্ট প্রবাহের দিক এমন হবে যে, তা যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকেই বাধা দিচ্ছে। আমরা বলবো তাহলে কোন তড়িৎ চুম্বক আবেশের বেলায় আবিষ্ট প্রবাহের দিক এমন হবে যে, তা যে কারণে সৃষ্টি হয়েছে, অর্থাৎ যার কারণে তৈরি হয়েছে সেই কারণটাকে সে বাধা দিচ্ছে। এটা হচ্ছে লেন্সের সূত্র। এখন তাহলে লেন্সের সূত্রটা থেকে শক্তির নিত্যতা সূত্র আমরা একটু দেখে নিই। তুমি লক্ষ্য করে দেখবা, শক্তির কি সৃষ্টি বা ধ্বংস করা যায়? শক্তিকে জাস্ট এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা যায়। শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংস করতে পারি না। জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে পারি। তাহলে তোমার মাথায় আসতে পারে না যে এখানে আমি একটা ম্যাগনেট নিয়ে আসলাম, তাহলে বাতাসের মাধ্যমে শক্তি তো ট্রান্সফার অটোমেটিক্যালি এখানে নর্থ পোল সাউথ পোল তৈরি হয়েছে। তাহলে শক্তি তো একাকি তৈরি হইলো, কোনো কাজ করা ছাড়াই। কিন্তু আমরা কি এখানে কোনো কাজ করছি? করছি। কিভাবে করছি দেখো, যখন আমি কাছে আনার চেষ্টা করতেছি, এটাকে বিকর্ষণ করতেছে না? বিকর্ষণের বিরুদ্ধে আমি কাজ করতেছি না? কাজ শক্তি ক্ষমতা অধ্যয় করছিলাম, বিকর্ষণের বিরুদ্ধে যে আমি কাজ করতেছি, তাহলে এখানে একটা কাজ হয়েছে না? এখানে আমার কাজটা, আমার যে ব্যয়িত শক্তি, যান্ত্রিক শক্তি, আমি কষ্ট করে কাজ করছি যান্ত্রিক শক্তি, এইটা এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয় না? মানে এখানে লাইট দিলে লাইট জ্বলে না? তাহলে এখানে কিন্তু অবশ্যই কাজ হয়েছে এবং কাজ শক্তি রূপান্তর হয়েছে। আমি কাজ করছি, কাজ এক প্রকার শক্তি। তাহলে এইখানে কোন শক্তিটার
আমি যে কাজটা করছি আমার সেই কাজটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে। আর এখানকার যে যান্ত্রিক শক্তিটা হলো সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে শক্তির জাস্ট রূপান্তর হয়েছে, সৃষ্টি বা ধ্বংস হয়নি। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির সময় যে শক্তি রাখছে সেই শক্তি এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই শক্তি থাকবে, আমরা জাস্ট ইউজ করব বিভিন্ন ফরম্যাটে। বুঝছো? এটা পঞ্চমাতে পড়ছিলা তাই না, নাকি পঞ্চমাতে গ্যাপ ছিল একটু? ওই জন্য মনে হচ্ছে তোমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তার মানে এটাই, মানে আল্লাহ তাআলা ধরো সৃষ্টির সময় 100 জুল এক্সাম্পল, 100 তো দেয়নি, অনেক দিছে, 100 জুল শক্তি দিয়ে দিছে পৃথিবীতে। ওই কিয়ামত পর্যন্ত 100 জুলই থাকবে, আমরা জাস্ট রূপান্তর করে করে ইউজ করতেছি। সেটা আমরা হোক বা অন্য কোনো মেশিনারিজদের মাধ্যমে হোক, সেটা যেটার মাধ্যমে হোক না কেন, সেই জন্য শক্তির নিত্যতা সূত্র ব্যয়িত হয় নাই। শক্তির নিত্যতা সূত্র যা আছে তাই আছে, এটি শক্তি নিত্যতা সূত্র বলে। শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, জাস্ট কি করা যায়, রূপান্তর করা যায়। কথা বুঝছো? এটাই হচ্ছে আমাদের লেন্সের সূত্র এবং শক্তি নিত্যতা। লেন্সের সূত্র ক্লিয়ার হলো, আমার বোঝা গেল যে কারণে তৈরি হয় সে কারণটাকে বাধা দেয়। এই জন্যই দেখো এখানে একটা মাইনাস দিব আমরা। এখন এই কারণে এখানে একটা মাইনাস দিছি। কেন মাইনাস দিছি? আমার ইর কারণে এখানে একটা ভোল্টেজ তৈরি হয় না, ইর কারণে এখানে একটা ভোল্টেজ তৈরি হয় না। সেই ভোল্টেজটার কারণে যে কারেন্টটা তৈরি হয় সেটা অপোজিট ডিরেকশনে থাকবে। যেটার কারণে তৈরি হয়েছে আবার অপোজিট ডিরেকশনে একটা কারেন্ট তৈরি করে বা অপোজিট পোলারিটি একটা পোল তৈরি করে, নর্থ পোল সাউথ পোল তৈরি করে, যার কারণে এখানে একটা মাইনাস। মানে তুমি যেটা তৈরি করছো সেটা অপোজিটের আরেকটা থাকবে, অপোজিট আরেকটা থাকবে, কারেন্ট থাকবে, কারেন্ট হোক বা নর্থ পোল হোক বা নর্থ পোল সাউথ পোল হোক, আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে তুমি যে কারণে তৈরি হবা সেই কারণটাকে সে বাধা দিবে, মানে অপোজিটে একটা তৈরি হবে, যার কারণে এখানে একটা মাইনাস দিতে হবে। সেই জন্য আমরা লেন্সের সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস দিই। তাহলে সরাসরি E = N/dt হচ্ছে আমাদের ফ্যারাডে বলে গেছিল, আর সামনে একটা মাইনাস দিচ্ছে হচ্ছে যে আবেশ, যে ভোল্টেজটা তৈরি হবে সেটার অপোজিটে আরেকটা ভোল্টেজ তৈরি হয়, যে কারণে তৈরি হয়েছে তার অপোজিটে তৈরি হয়, যার কারণে আকর্ষণ বিকর্ষণ তো থাকে, যার কারণে এখানে একটা মাইনাস দিতে হয় আমাদের। এখন তাহলে আমাদের লেন্সের সূত্রটা মোটামুটি আমরা বুঝে ফেললাম। এখন আমরা কিছু ম্যাথ করি, এবং কিছু ঢাকা ভার্সিটি বুয়েটের কিছু ম্যাথ করি, সহজ সহজ, বুঝছো? কারণ এগুলোই তোমার বোর্ডে আসছে, যার কারণে আমি কিন্তু বেশি কঠিন ম্যাথ করাবো না। যেগুলো একদম বেসিক লেভেলের ম্যাথ সেগুলো করাবো, এটা একটু পরে করি, একটু কঠিন আছে, এটা বুয়েটেরটা একটু পরে করি। আমরা আগে একটু বোর্ড কোশ্চেন একটু সলভ করি। এগুলো কিন্তু আবার সিকিউতেও আসছে তোমাদের বোর্ডে, মানে এই টাইপের আর কি, বুঝোই তো? খালি ভ্যালু চেঞ্জ থাকবে, বই তো আর চেঞ্জ হবে না, টাইপ তো আর চেঞ্জ হবে না, টাইপ সেমই থাকবে, ভ্যালু চেঞ্জ হবে, আর অঙ্কের প্যাটার্ন সেমই থাকবে। তাহলে একটা কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 100। আর তুমি যদি বলছি তো উদাহরণের, বিশেষ করে সাধারণত ইসাকের উদাহরণ যদি করে দাও, তোমার ভার্সিটি তো কভার হবেই, পাশাপাশি তোমার এটাও কভার হবে, অর্থাৎ এই বোর্ডের যে এক্সাম এটাও কভার হবে। ঠিক আছে, বুঝছো? এখান থেকে কোশ্চেন আসে, যেমন তোমাকে এই বইটার যেগুলো করাবো, দেখো অনেকগুলো ম্যাথ করাবো, বুয়েটের আছে, যত ভার্সিটির আছে ম্যাক্সিমাম অনেক কোশ্চেন দেখাবো, দেখবা সব ওই উদাহরণ থেকে দিয়ে রাখছে, সাধারণত ইসাকের উদাহরণ থেকে দিয়ে রাখছে। তোমাকে ওই অনুশীলনের অঙ্ক নাও করো তাও চলবে, চান্স পাবা, এটা গ্যারান্টি থাকো, চান্স 100% পেয়ে যাবা। র্যাঙ্কিং হয়তো একটু কম বেশি আসতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু চান্স পাবা। তো এটাও তো অনেক, চান্স পাওয়াটা তো অনেক, যে পরিমাণ কম্পিটিশন বর্তমানে চলতেছে। আর যদি বেশি এটা না করে তুমি হায়ার লেভেলে চলে যাও, আর যদি তুমি এগুলো ভুল করে আসো এক্সামে, তাহলে তুমি আগে আউট হয়ে যাবে, এটা তো তুমি বুঝছোই। সেজন্য তুমি যদি অন্তত পক্ষে এগুলো করে দাও, তোমার বুয়েট হবে, রুয়েট হবে, চুয়েট হবে, কুয়েট হবে, ঢাকা ভার্সিটি হবে, সব ভার্সিটি হবে। তো মানুষ ভুল করে এক্সট্রা অর্ডিনারি হতে চায়, কারণ এখানে কি হয় জানো, 80% কোশ্চেন সহজ দেয়, আর 20% কোশ্চেন দেয় হচ্ছে হাই কম্পিটিটিভ, মানে ওটা ধরাই যায় না এরকম টাইপের। মানুষজন মনে করে আরে দুই একটা কোশ্চেন, আর কোচিং ছেলেগুলো ভয় দেখাবে তোমার, দুই একটা কোশ্চেন ধরো প্রথম দিন যাবা, যে দুই একটা বড় বড় কোশ্চেন করাবে, মানে যে IIT ইন্ডিয়ার কিছু কোশ্চেন আছে, ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিছু কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন আছে, IIT আছে, এগুলো কোশ্চেন দিয়ে বড় বড় কোশ্চেন দেখো, আরে খোদা একদম জীবনও পারবো না, তাহলে মানে বুয়েট মনে আশ্রম পরিমাণ কঠিন। কিন্তু এর মধ্যে 80টা কোশ্চেন সহজ আছে, এই দেখো এই কোশ্চেন গুলো এখান থেকে কত সহজ হচ্ছে, একটু পরে করাবো। আর কত কোশ্চেন আছে একদম বই থেকে হুবাহু কপি পেস্ট দিয়ে দিছে, বোর্ড থেকে কপি পেস্ট দিয়ে দিছে। তো ওগুলো পারলেই কিন্তু চান্স হয়ে যায়। তো মানুষ যেন ওই যে প্রথম ভয় পেয়ে যায়। আর তোমাদের তো গাইডলাইন নাই, ভাষার কেউ নাই যে তোমাকে বুঝাই দিবে যে আচ্ছা এইভাবে করা লাগে না, এইভাবে করলে আমি তো পার করে আসছি, তোমাকে এগুলো দেখতে হবে, তুমি এইভাবে করো। এই গাইডলাইন যে নাই, তুমি মনে করো ওরা যেভাবে তোমাকে ট্রেন করবে, ওরা যেভাবে বলবে তুমি ওটাই বিশ্বাস করে ওই জিনিসটাকে করার চেষ্টা করবে, এটা তোমার বড় সড়ো একটা ধাক্কায় পড়ে যাবে এবং চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে তখন, বুঝছো? আর যারা তখন কোচিং এর ক্লাসগুলো, IIT ক্লাস কখন করবে, যাদের বইটা একদম পুরো শেষ, মানে বেসিক উদাহরণ অঙ্ক করে শেষ, এখন ওদের করাই লাগে না, দেখার সাথে ধাপ করে ফেলে, তারা দেখো বসে থেকে কি করবে, তারা IIT কোশ্চেন সলভ করে। ওই ধরো বইটার ফার্স্ট, বইটার সেকেন্ড, তোমার তো বইটার ফার্স্ট হওয়া লাগবে না, ঢাকা ভার্সিটির ফার্স্ট করতে বলেনি তোমাকে, তোমার একটা সাবজেক্ট হইলে হলো, তারপর বিশেষ ক্যাডার হওয়া বা যেটা হওয়া সমস্যা, ওই ফার্স্টে বিশেষ ক্যাডার হবে, 100 নাম্বার হলে বিশেষ ক্যাডার হবে, সাবজেক্টটা ভালো পাবা। আর তুমি তো কোম্পানি চাকরি করবে না, সাবজেক্ট ভালো হলে তুমি ভালো কোম্পানিতে ঢুকতে পারবে, তুমি তো কোম্পানি চাকরি করবে, তারপরে তোমার চান্স পেলে না, তারপর তুমি বিশেষ কারণ সরকারি চাকরিতে ওই এক নম্বরে যে প্রশ্ন পরীক্ষা দিবে, 10 নম্বরে সেই প্রশ্ন পরীক্ষা দিবে, বুঝছো সবাই?
সো সেক্ষেত্রে ট্রান্স পাওয়াটা এখানে মুখ্য বিষয় ভূমিকা পালন করে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাথ সলভ করি। বলছে কি দেখো, একটা কুণ্ডলীর পাক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন এর ভ্যালু হচ্ছে 100। এতে একটা চুম্বকের নিকট হতে 0.04 সেকেন্ডে সরিয়ে, তাহলে কত সেকেন্ডে সরিয়ে নিছি? একটা চুম্বকের নিকট হতে, এই পাক সংখ্যাকে একটা চুম্বকের নিকট হতে ডিটি ইকুয়াল টু 0.04 সেকেন্ডে সরিয়ে প্রতিটি পাকের চুম্বক ফ্লাক্স এত হতে এত পরিণত হয়। তাহলে ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হয়েছে? হ্যাঁ, তাহলে ডি ফাই সমান আসতেছে আমাদের এত মাইনাস এত। আচ্ছা, আমরা পরে দেখতেছি। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করো, ই সমান হোয়াট? তাহলে আমরা কি জানি? ই সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ডিটির ভ্যালু জানা আছে, ডি ফাই ভ্যালু জানা আছে, এন এর ভ্যালু জানা আছে, বসাতে অঙ্ক শেষ না? একদম। তাহলে জাস্ট দেখে নাও যে এই যে এন এর ভ্যালু, ডিটির ভ্যালু, ডি ফাই ভ্যালু বিয়োগ করে অ্যান্সার পাইলাম। ই ভ্যালু হোয়াট? ই বা ইপসিলন যেটাই বলো বুঝিত। ইকুয়াল টু দেখা গেল মাইনাস ছাড়া করছি, তার মানে মাইনাস ছাড়াও করা যাবে, কোনো অসুবিধা নাই। মাইনাস তো আমাদের দিক নির্দেশ করে, এটা তার ভ্যালুর সাথে কোনো ইফেক্ট করবে না, আমার ভ্যালুর কোনো চেঞ্জ করবে না, ভ্যালুর কোনো বাড়াবে না কমাবে না। ওইটা হচ্ছে জাস্ট আমাদের একটা দিক প্রকাশ করে। হ্যাঁ, যে কারণ তৈরি হচ্ছে সেই কারণটাকে বাধা দিচ্ছে। যে ভোল্টেজটা তৈরি হবে সেটা অপোজিটে থাকবে, যেটা অপোজিটে থাকবে, অর্থাৎ মেইন কারেন্টটাকে সে বাধা দিবে। যে লুপের ভিতরে লাইট জ্বলাতে যে কারেন্টটা তৈরি হচ্ছে, অপোজিটে আরেকটা কারেন্ট তৈরি হবে, যেটা নর্থ পোল দিলে ওটাকে বিকর্ষণ করবে, সাউথ পোল দিলে ওটাকে আকর্ষণ করবে। মানে বুঝতে তো পারছো গাইস জিনিসটা? এটা আরো ডিফিকাল্ট আছে, কিন্তু আমি একদম সহজভাবে বুঝাই দিচ্ছি, মানে আরো একদম সহজে প্র্যাকটিক্যাল দিয়ে। তো সব ভ্যালু বসে দিচ্ছ। ভোল্টেজের একক কি? ভোল্ট। ভোল্টেজের একক ভোল্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, সেটা কি বলছে যে সহজ গুলো আগে করে নিই, কঠিন গুলো পরে করি। আছে না? আচ্ছা, দেখো আমরা এই ম্যাথটা একটু মনোযোগ দেখতে হবে, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু একটু বড় আছে, আমি তোমাকে করাবো, তুমি ভালোভাবে দেখবা, রেকর্ড থাকবে, এটা বাসায় আবার তুমি প্র্যাকটিস করবা। একটা কুণ্ডলীর পাক সংখ্যা এত, তাহলে আচ্ছা ঠিক আছে, একটা কুণ্ডলীর এন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 200, ঠিক আছে? বলা হলো রোধ হচ্ছে 150 ওহম, তাহলে আর হচ্ছে 150 ওহম। এটি এত ওয়েবার প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে অবস্থিত, মানে এত ওয়েবার প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে অবস্থিত। ওয়েবার কার একক? ফ্লাক্সের একক না? তাহলে 5 সমান হচ্ছে আমাদের 5 ইন্টু 10⁻³ এত ওয়েবার প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে অবস্থিত। এর সঙ্গে এত রোধ একটি গ্যালভানোমিটার যুক্ত। তাহলে চিত্র ছাড়া তোমার জন্য ডিফিকাল্ট, আমি তোমাকে একটা চিত্র দিই। তাহলে এটা হচ্ছে আমার সেই কয়েলটা, এটা হচ্ছে আমার কয়েল। সেই কয়েলের রোধ দেওয়া আছে, তার মানে এখানে এই কয়েলে একটা রোধ থাকবে, এটা কি বিশ্বাস হয়? কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকে, রোধ থাকে, বাধা, কারেন্ট প্রবাহের একটা বাধা পাই এখানে। প্রতিটা জায়গার একটা রোধ থাকে। এই তারেরও একটা রোধ আছে, তারপর আমার যে চার্জারের যে তার আছে না, ওখানে একটা রোধ আছে। এটা তো কপারের তার, ওই তারটা কি পেঁচালিত একটা কুণ্ডলী হয়, তার ওটার একটা রোধ আছে। আবার আমার যে তার কুণ্ডলী পেঁচালাম, এটার একটা রোধ আছে। সেই রোধটাকে আমরা এই জায়গায় প্রকাশ দিলাম। চলতে পড়া হয়েছিল? তাহলে ওই রকম আর কি, যে রোধ, ওই যে এরকম জিগজ্যাগ রোধ। তাহলে এই কুণ্ডলীর একটা রোধ আছে, সেটা হচ্ছে 150 ওহম, ঠিক আছে? গেল। এতে এত প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে অবস্থিত, এটা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, আশেপাশে ম্যাগনেট আছে ধরে নাও, মনে করো, ঠিক আছে? আচ্ছা, এতে এত ওহম রোধের একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। তাহলে এখানে একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটারকে আমরা এই যে কাঁটা দ্বারা প্রকাশ করি না, জি দ্বারা। এখানে কাঁটা ওঠানামা করলে কারেন্ট আছে কিনা দেখা যায়। গ্যালভানোমিটার, এটারও একটা রোধ আছে। যত ইকুইপমেন্ট আছে এটার একটা রোধ আছে, এটার একটা রোধ আছে, সবকিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের রোধ থাকে। তাহলে এটার রোধের ভ্যালু হচ্ছে 350 ওহম, বুঝছো? আচ্ছা, রোধের একটা গ্যালভানোমিটার যুক্ত। এতে 0.1 সেকেন্ডে, এতে যদি 0.1 সেকেন্ডে যে ডিটির ভ্যালু দেওয়া আছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড সময়ে কুণ্ডলীকে বর্তমান চুম্বক ক্ষেত্র থেকে, এই যে এই চুম্বক ক্ষেত্র থেকে এত প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়, তবে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল, এই যে, তার মানে এটা আমি ক্লোজ করে দিলাম। যখন আমি এই ফ্লাক্স থেকে আরেকটা অন্য ফ্লাক্সে নিয়ে গেছি, তখন আমার ফ্লাক্সের পরিবর্তন ঘটছে না? তাহলে ডি ফাই সমান কত হবে? ডি ফাই সমান আসবে হচ্ছে আমার বিয়োগফল। তাহলে 5 × 10⁻³ মাইনাস 0.4 × 10⁻³, ঠিক আছে? এত এবার তাহলে বিয়োগ করলে একটা অ্যান্সার পাবো, ডি ফাই পেয়ে যাবো। ডিটি আছে, এই ফাই তো আমি বের করে নিলাম, এটা তো এক বিয়োগ করার পর, তাহলে φ1 φ2 লিখে নিতে পারো, অসুবিধা নাই। আর এর ভ্যালু এটা দেওয়া আছে। এখন আমার কথা হলো যে আবিষ্ট তড়িৎচালক বল কে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? ইপসিলন দ্বারা প্রকাশ করে থাকি না? ইকুয়াল টু এন বা মাইনাস এন ডি ফাই বাই ডিটি।
সব ভ্যালু দেওয়া আছে, আমি এখান থেকে এটা বের করতে পারবো না। আচ্ছা, কিন্তু কথা হলো সব ভ্যালু জানা আছে, আমি এটা বের করে নিলাম, আমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, প্রবাহ মাত্রা, অর্থাৎ এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আইটা সেটা বের করতে বলছে। বলো তো এখানে আইটা কি টোটাল কারেন্ট না? এখন টোটাল কারেন্টের ভ্যালুর সূত্র কি? আই টোটাল সমান হচ্ছে আমরা কি জানি, ভি বাই আর তুল্য না? ভি বাই আর তুল্য। তাহলে এখানে ভোল্টেজের ভ্যালু তো আমি গ নাম্বারে বের করছি, তাই না? এখানকার এই যে ভোল্টেজের পরিমাণ আমি গ নাম্বার বের করছি, তাহলে এটার কারণ এটা গ নাম্বার বের করছি। এখন এটাকে এই যে ভোল্টেজ যেটা আছে ই কে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করতে হবে না? এখানে টোটাল রেজিস্ট্যান্স কত? এটা কি প্যারালাল আছে না সিরিজে আছে? সিরিজে আছে, হ্যাঁ, একই রাস্তা সিরিজে আছে। তাহলে 150 যোগ 350 যেটা যোগ করে যেটা হবে সেটা দ্বারা ভাগ করে আমি টোটাল কারেন্টটা পেয়ে যাবো। এই জিনিসটাকে এখন এখন কথা বুঝছো, আমার জিনিসটা বুঝছো, সিস্টেম বুঝছো? এখন তো তোমাকে দেখাই। তাহলে প্রথমে তোমার কাজ হচ্ছে ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি বের করে নেওয়া। এই যে ডি ফাই প্রথমে বের করে নিয়েছি, বিয়োগ করার পরে তারপরে সব ভ্যালু বসাই দিয়ে আমি 9.2 ভোল্ট পাইছি। এখন কথা বুঝছো? এখন আমাদের প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ভি বাই আর তুলনা না, আর দুটো রেজিস্ট্যান্স যোগ করতে হয় না। যে ভোল্টেজ যেটা পাইছি, অর্থাৎ আমরা যে কয়েলের যে ভোল্টেজ পাইছি সেটাকে আর তুল্য দ্বারা ভাগ করলে আমি কারেন্টের ভ্যালু পাবো না, মিলি অ্যাম্পিয়ার দেওয়ার দরকার নেই। এখানে আমার অ্যান্সার হলো না। ক্লিয়ার? এখন আরেকটা ম্যাথ দেখাবো। এই টাইপের ম্যাথ শুধু বইটা আছে তা না, তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দেখো, একটা কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে, তাহলে একটা কুণ্ডলী আছে না, ধরো একটা কুণ্ডলী নিলাম, সেটা এটা তল, এটা তলের সাথে লম্ব, এটা না? তলের সাথে লম্ব এটা, তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা মানে ডি ফাই, সরি শুধু ফাইটি দেওয়া আছে, ডি ফাই এখনো দেওয়া নাই, ভিন্নতার মাত্রার ফাইটি দেওয়া আছে, এত একটা ইকুয়েশন দেওয়া আছে, এত রূপে প্রকাশ করা যায়। যদি কুণ্ডলীর রোধের মান এত হয়, তাহলে 4 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে? তাহলে আইটা চাইছি, তাহলে এই কুণ্ডলীতে কারেন্টের ভ্যালু চাইছি, তাই না? তাহলে আই আমরা কি জানি, আই ইকুয়াল টু ভি বাই আর তুল্য জানি না? হ্যাঁ, তাহলে ভোল্টেজের ভ্যালুটা যে ভোল্টেজ বাই ইপসাইলন একই জিনিস, আর আর তুল্য তো একটাই রোধ আছে, 5 ওহম মানের রোধ দেওয়া আছে, তাহলে নিচে 5 আমাদের দিয়ে দিব। এখন ইপসাইলনটা বের করতে হবে, ইপসাইলনটা কিভাবে বের করতে পারি? আমরা জানি কি ইপসাইলন ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এটা আমরা জানি। এন এর ভ্যালু কয়টা এখানে? এন এর ভ্যালু একটা কুণ্ডলী, তাহলে এন এর ভ্যালু 1 আমি বসাই দিব, 1। এখন ডি ফাই বাই ডিটি কই পাবো? দেখো আমার ফাইটি দেওয়া আছে, ফাইটি হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা কত? 3t³ প্লাস 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5, এটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আমরা ম্যাথে পড়ছিলাম ডি ফাই বাই ডিটি, তাহলে ডি ফাই টি বাই ডিটি লিখতে পারি আমি, টাইমের সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এটাকে। তাহলে এটাকে 3 3 9, 9t স্কোয়ার 8t প্লাস 2 ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট 0 আসে। এখন আমার টাইমে কত সময় এই কুণ্ডলীটা কত সময় বের করতে বলছে? 4 সেকেন্ড, তাহলে টি হলো 4 বসাই, তাহলে 9 ইন্টু 4 স্কোয়ার যোগ 8 ইন্টু 4 যোগ 2, তাহলে এটা 4 4 16, 16 আর 9 যোগ করে যেটা আসবে 4 32 যোগ 2, মানে একটা ভ্যালু পাবা। এতে ডি, এটাই আমাদের অ্যান্সার হবে না? এটাই তো ডি ফাই বাই ডিটি, তো আমার ইপসাইলন, এটা অ্যান্সার না? চলো এখন আমরা বুঝে যাই, এখন আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের এই যে ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এন এর ভ্যালু 1, তাহলে ডি ফাই বাই ডিটি ওরকমই রাখছে, মাইনাস তো আমাদের দিক নির্দেশ করতেছে, তারপর ফাই লিখে নিলাম, তারপর ডি ফাই বাই ডিটি করছে যে আমাদের ইকুয়েশনটা আসছিল, তারপর ভ্যালু বসাই দিলাম, এই দেখো 178 ভোল্ট আসছে। এই দেখো এখানে কিন্তু আমরা শুধু মানটা নিয়েছি, কারণ মাইনাস তো আমাদের লেন্থের সূত্র অনুযায়ী দিকটি প্রকাশ করে, তাহলে এটাকে দেখো 5 দ্বারা ভাগ করছে, টোটাল কারেন্ট পেয়ে গেছে। দেখছো, তুমি যদি বইয়ের উদাহরণের, এগুলো সব উদাহরণে আছে, ইসাকের বইয়ে, সাধারণ তপনের বইয়ে, ইসাক এগুলোতে উদাহরণে আছে। তো এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি হুবাহু এরকম না, কিন্তু সেম ক্যাটাগরি, খালি ভ্যালু আলাদা। তো ওই জিনিসগুলো যদি বুঝে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার কাভার হয়ে যায়। কিন্তু মানুষ যদি সঠিক গাইডলাইনের অভাব, আগেই দেখে কঠিন কোশ্চেন, কনসেপ্ট বুক, বইটার যে কনসেপ্ট উদ্ভাস থেকে তোরা কনসেপ্ট বুক দিল, তুমি ওটা দেখে মাথাটা প্যাঁচ খায় ওটা পরে আসো। কিন্তু ওটা কারা করবে? যাদের বোর্ড বই কাভার হয়ে গেছে, ওই যে ফার্স্ট বই, তোমার ফার্স্ট বই হতে বলছি কথা, তোমাকে তো ফার্স্ট বই হতে পারে না, তুমি চান্স পাও, চান্স পেলে অনেক কিছু। আর মানুষজন বুয়েটে চান্স পাইলে, ভালো ভার্সিটিতে চান্স পেলে ওটাই নাম, ফার্স্ট হওয়াটা তো ঠিক আছে পরের বিষয়, কিন্তু ওইটা ঢুকলেই নাম, এলাকাতে একটা নাম হয়ে যায় সিরিয়াস। আর যেখানে যাবা সেখানে দাম পাওয়া যায় আর কি, মানে যে সেক্টরই দাও না কেন সেই সেক্টরই তোমাকে দাম দিবে, মানে তোমাকে একটা অনার করবে, সম্মান করবে। এখন তাহলে আমরা মোটামুটি কোশ্চেন গুলো দেখলাম, দেখি আর কোন কোশ্চেন বাকি থাকলো। এটা হচ্ছে তোমার HW দিব তোমাকে, এটা এই জন্য আমি হিন্টস দিই, এখানে একটা হিন্টস আছে, সেটা কি যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। যখন আমাদের একটা লুপের জন্য, এটা একটু মনে রাখবা, একটা, তখন এন এর ভ্যালু 1 ছিল,
যখন এখানে অনেকগুলো লুপ থাকবে তখন আমাদের কি সূত্র আসবে? ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা, এন এ বি, আচ্ছা এন এ বি কস থিটা, বুঝছো? যখন আমাদের অনেকগুলো লুপ থাকবে তখন সামনে একটা এন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ধরো একটা লুপের জন্য এত, তাহলে 5টা লুপের জন্য কত হবে? 5 ইন্টু এত, সেহেতু আমি একবার ইকুয়েশন লিখছি। এটা হচ্ছে একটা লুপের জন্য, তাহলে একটা লুপের জন্য মান ধরো 5, তাহলে 10টা লুপের জন্য কত হবে? 5 ইন্টু 10 50 গুণ হবে না? ঠিক ওই রকম এটা হচ্ছে একটা লুপের জন্য, অর্থাৎ ধরো এন লুপের জন্য কত হবে? এন ইন্টু এত, সেই জন্য এখানে একটা এন দিয়ে দিবা। তাহলে আমাদের যখন তুমি এই ম্যাথে ফ্লাক্সের ভ্যালুটা বের করবা তখন কিন্তু এনটা দিয়ে দিবা। ঠিক আছে? আর না পারলে আমি তো দেখবো, কথা বুঝছো? তাহলে এটা তুমি বাসায় দেখো, না পারলে আমি দেখাবো। এখন আসো যে স্বকীয় আবেশটা দেখাই। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের অনেকখানি পড়া হয়ে গেছে। আমি কি কি দেখালাম তোমাকে দেখাই। সেটা হলো যে আর একটা ক্লাস হলে মেবি এটা শেষ হয়ে যাবে অধ্যায়টা। তবে সিকিউ করাতে হবে। সিকিউ আমি আগে নিজে কোনো পরে সমস্যা হলে আমি বলো। হ্যাঁ, তারপর আর এই 9 চ্যাপ্টারটা একটু আগে করব। 9 কলেজে পরীক্ষা আছে? কলেজের পরীক্ষা আছে, মানে কলেজের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের দিকে দিছে। ডিসেম্বরের এই পরীক্ষা মানে প্রি টেস্ট হওয়ার পরে পরেই আবার টেস্ট নিয়ে নেবে। তাহলে নবম অধ্যায় পড়াবো? হ্যাঁ, নবম অধ্যায়। আচ্ছা ঠিক আছে, নবম অধ্যায় আগে পড়াই দিচ্ছি। 6 আর 4 আমার একটু পড়া আছে, সিকিউ সলভ করা আছে, কিন্তু নবম অধ্যায় একদমই পড়া। ঠিক আছে, গুড। তাহলে যেগুলো আমাকে গ্যাপ আছে সেগুলো আমাকে বলো, ঠিক আছে? তাহলে এটা আর সময় লাগবে না আশা করা যায়, মোটামুটি শেষের দিকে আমাদের অধ্যায়। কিন্তু বুঝতেছো তো? না বুঝে শেষ করে না দিদি, অবশ্য আবার চাইলে আবার রিভিশন দিয়ে দিবনি, সেটা পরে আমাদের টাইম যখন হবে। তাহলে আমরা নবম অধ্যায় আগে শুরু করবো, এটাকে শেষ করে নিই। এখন আসো যে স্বকীয় আবেশ, ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখতে হবে স্বকীয় আবেশ বিষয়টা কি। স্বকীয় আবেশ মানে হচ্ছে স্বকীয় মানে সেলফ, সেলফ, আর আবেশ মানে হচ্ছে ইন্ডাকশন, মানে নিজে নিজে একটা জিনিস তৈরি হয়, সেলফ নিজে নিজে তৈরি হয়। তুমি লজিক্যালি চিন্তা করো যে আমি যখন এখানে একটা ব্যাটারি সাপ্লাই দিছিলাম, এখানে একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হয়েছিল না? এবং এই নর্থ পোল সাউথ পোলটা এমন ভাবে তৈরি হয় যাতে করে এই পাশে প্লাস থাকে, এই পাশে নেগেটিভ থাকে। তার মানে এই প্লাস প্লাস আবার বিকর্ষণ করে না। তার মানে এই চিত্রটাকে আমি এভাবে দেখা যায়, মানে এখানে ভোল্টেজটা এমন ভাবে তৈরি হয়েছে যে মেন ভোল্টেজটাকে সে বাধা দেয়, এইরকম। তার মানে দেখো এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল। তাহলে প্লাসের সাইডে নর্থ পোল তৈরি হয়, মাইনাসের সাইডে সাউথ পোল তৈরি হয়। এবং এখানে এই প্লাস মাইনাস পোলারিটি এমন ভাবে তৈরি হয়েছে যা মেন সাপ্লাইটাকে বাধা দিচ্ছে না। তাহলে এখানে আমার এই ব্যাটারির কারণে কারেন্ট সাপ্লাই হচ্ছে এইদিকে, কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা ভোল্টেজ তৈরি হয়ে গেল যেটার সাপ্লাই আবার অপোজিট ডিরেকশন আসতেছে। তাহলে এটার কারণে যে ভোল্টেজের কারণে যে সাপ্লাইটা হচ্ছে সেটা এই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু এখানে যে আমাদের ভোল্টেজটা তৈরি হচ্ছে নিজে নিজে এই আবেশের কারণে, সেখানে অপোজিট পোলারিটি তৈরি হচ্ছে, যেটা আমরা আগে লেন্সের সূত্রে দেখছিলাম। মেন কারণটাকে বাধা দেয়। তাহলে এখানে যে ভোল্টেজটার কারণে যে কারেন্ট তৈরি হলো, সেই কারেন্টটাকে এখন আমরা বাধা দিচ্ছে না, এটা তৈরি হওয়ার পরে। সেটাই আমরা স্বকীয় আবেশ বলবো, যে মুখ্য কুণ্ডলিতে নিজের প্রবাহের কারণে নিজের মধ্যে দিয়ে আবেশ হবার, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার ঘটনাকে আবেশ, স্বকীয় আবেশ বলে। আবার পরে প্রতিটা লাইন আমি স্টেপ বাই স্টেপ বোঝাই। দেখো মুখ্য কুণ্ডলিতে, এটা একটা মুখ্য কুণ্ডলী, কেন? এখানে ব্যাটারি সাপ্লাই আছে। তাহলে মুখ্য কুণ্ডলিতে নিজের প্রবাহের কারণে, এই যে নিজের প্রবাহ, এটা না, এই যে এই ব্যাটারির কারণে নিজের প্রবাহ হয়েছে, নিজের প্রবাহের কারণে নিজের মধ্যে দিয়ে আবেশ হবার, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার ঘটনাকে আবার নিজের মধ্যে দিয়ে আবার একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়েছে না, যেখানে এটা প্লাস এটা মাইনাস আছে এবং যেটা মেন কারেন্টটাকে বাধা দিচ্ছে, তাই না? এটাকে আমরা বলছি স্বকীয় আবেশ। এই ঘটনাটাকে আমরা কি বলছি? স্বকীয় আবেশ। মানে নিজের মধ্যে দিয়ে যে সোর্সের কারণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারণটাকে বাধা দিচ্ছে এবং অপোজিট পোলারিটির একটা ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে, এটাই ঘটনাটাকে আমরা স্বকীয় আবেশ বলতেছি। ঠিক আছে? রেকর্ড তো আছেই, যখনই কোনো কনফিউশন করে দেবা বাসায় টুক করে ভিডিওটা দেখে, রেকর্ডটা দেখে সলভ করে, এটা তুমি পাবা। এটা পাবলিক করি না, যেগুলো বাসায় পরে এগুলো পাবলিক করা হয় না। সুতরাং এটা শুধু তোমার পার্সোনালি থাকবে, যতদিন তুমি দেখতে চাও দেখো, অসুবিধা নেই। এখন আমার কথা হইলো, এখান থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যেতে হবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিভাবে যাব? এই যে আমরা এখানে একটা কয়েল নিলাম, সেই কয়েলে যখন সাপ্লাই দিছিলাম, এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছিল না? এটাকে আমরা সলিনয়েড বলে থাকি। অর্থাৎ এই যে একটা পেঁচানো যে কয়েল, এটাকে আমরা সলিনয়েড বলে থাকি। পেঁচানো কয়েলটাকে সলিনয়েড বলে থাকি। একটু কঠিন হবে, নতুন নতুন ওয়ার্ড পাইলে কিন্তু প্রথম কঠিন হবে। যখন তোমার পড়া থাকতো না, তখন তোমাকে চিন্তা লাগতো। আর পড়াশোনা একটু কঠিন বিধায় কিন্তু সবাই পড়তে পারে না, কিন্তু বুঝেই তো। শতকরা অল্প কিছু মানুষজন ভালো কিছু করতে পারে পড়াশোনা করে, আর বাকি শুধু পরে আর কয়দিন পর শেষ, পড়াশোনা ছেড়ে দেয়। পড়াশোনা একটু হার্ড হবে, একটু কঠিন হবে, শরীরের উপর চাপ পড়বে, জ্বর আসবে, ঠান্ডা লাগবে। সো ওই হাল ছেড়ে দেওয়া যাবে না, সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে। তাহলে জ্বর টর আসলে বিপদে পড়লেও তুমি ওখান থেকে রিকভার করতে পারবা সঠিক গাইডলাইনে থাকার কারণে।
সুতরাং একটু কঠিন হবে, একটু টাফ হবে, কিন্তু এটাকে তোমার অ্যাডাপ্ট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন আসো যে এটা হচ্ছে একটা সলিনয়েড। তো সলিনয়েডের এখানে একটা আহ, আমরা দেখলাম না সেলফ ইন্ডাকটেন্স তৈরি হয়, স্বকীয় আবেশ তৈরি হয়, সেলফ ইন্ডাকটেন্স তৈরি হয়। এখন তুমি বলো তো যে আমি যদি এখানে কারেন্টের ভ্যালুটা বাড়াই, আই এর ভ্যালুটা বাড়াই, এখানে ফ্লাক্সের পরিমাণটা বাড়বে না? হ্যাঁ, তাহলে এখানে আইটা কার সমানুপাতিক? ফাইটির সমানুপাতিক না? আইটা ফ্লাক্সের সমানুপাতিক, অর্থাৎ এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে কারেন্টের ভ্যালু বাড়ালে সে ফ্লাক্সের ভ্যালুটা বাড়ে। তাহলে এইটার সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগাতে হয় না? তাহলে ফাইটিতে যখন আমি তুলে দিলাম এখানে একটা কনস্ট্যান্ট লাগাই দিলাম, সেটা হচ্ছে ওই সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগাই দিলাম, সেটাকে বললাম হচ্ছে এল। এটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। কনসেপ্টটা আসছে স্বকীয় আবেশ থেকে, সেই জন্য এই কনস্ট্যান্টের নাম দিব হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। যেমন আমরা পাই একটা কনস্ট্যান্ট 3.1416 পাই নাম দিছি, ঠিক সেরকম এটার নাম দিব হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। এটাকে ইন্ডাকটেন্স বলা হয়ে থাকে ইংলিশে, স্বকীয় আবেশ গুণাঙ্ক এল, ঠিক আছে? এখন এখানে এন, আচ্ছা আমরা ফাইটি সমান এন ফাই লিখতে পারি, এটা কি আমি পড়াইছিলাম না? না, না, ফাইটি সমান এন ফাই তোমাকে পড়াইনি? আচ্ছা ঠিক আছে, দেখো ফাইটি সমান এন ফাই কিভাবে আসে। এখন এটা যখন একটা কয়েল থাকে তখন ফ্লাক্সের পরিমাণ ধরো ফাই, একটা কয়েলে ফ্লাক্সের পরিমাণ হচ্ছে ফাই, তাহলে এনটা কয়েলে ফ্লাক্সের পরিমাণ কত হবে? এন ফাই না? হ্যাঁ, তাহলে এখানে কি একটা কয়েল আছে? একটা অনেকগুলো কয়েল আছে না? হ্যাঁ, সেই জন্য ফাইটির জায়গায় আমি এন ফাইটি লিখতে পারি বা এন ফাই লিখতে পারি, ও, ওই যে আগের মতন। মানে বুঝছি। তাহলে একটা একটা কয়েলের জন্য ফ্লাক্স ফাই, তাহলে এন কয়েলের জন্য ধরলাম এন ফাই। তাহলে আমি যে প্রথম ইকুয়েশন লিখছিলাম এটা হচ্ছে একটা কয়েলের জন্য লিখছিলাম, হ্যাঁ, আর এখানে যেহেতু অনেকগুলো কয়েল তাহলে ফ্লাক্সের সামনে এখানে একটা এন চলে আসবে, আর এল আই তো আগের মতনই আছে। তাহলে এটা একটা সূত্র, এখান থেকে কিন্তু বইটার আসছে, ঢাকা ভার্সিটির আসে, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন আসে। আমি আগেই বললাম তুমি কোনো সময় কনফিউশনে পড়বা না, আমি যে পরীক্ষা দিচ্ছি, নিজে চান্স পাইছি, বেশি হার্ড কোশ্চেন আসবেই না। কিন্তু তোমাদের ভুল হবে হচ্ছে তোমরা বেশি হার্ড করতে যে সহজগুলো ভুল করে আসবে, নেগেটিভ মার্কিং দিতে আছে। তুমি বেশি হার্ড করতে যে সহজগুলোতে ভুল করে আসবে, নেগেটিভ খায়া তুমি আরো মাইনাসে চলে যাবে। সিরিয়াসলি মার্কিং কিভাবে করা হচ্ছে? নেগেটিভ মার্কিং কমানোর বুদ্ধি একটা, তুমি যদি 10টা পাও 10টা দেখে আসতে হবে। কিন্তু মাঝে মধ্যে হয় না, বায়োলজি মনে হইতেছে যেটা হবে দুইটা দাগ দিয়ে দিলাম। তুমি কি বায়োলজি ইয়ে দিবা? বায়োলজি রাখছো সাথে? হ্যাঁ, বায়োলজি নেই না। বায়োলজি মেইন দিছো? তাহলে তো আমার তো যেমন ম্যাথ আমি যখন করছি, ম্যাথ তো ম্যাথই, ম্যাথ তো আর তো মিলাই তোমার একদম এক্সাক্ট টু দা পয়েন্টে আসে, মিললে মিলবে না, হলে অঙ্কটা অন্য নিয়মে করতে হবে। ধর আমি যে নিয়মে করছি সেই নিয়মে আমি ছোট শর্টকাট নিয়মে করা যাবে না, অন্য কোনো বড় নিয়মে করতে হবে। সেই জন্য আমি ম্যাথের ক্ষেত্রে আমার কোনো কনফিউশন ছিল না, যে আমি যা হয়েছে ওটাই অ্যান্সার হবে, 100% গ্যারান্টিড। এই জন্য আমার ম্যাথের কোনো টেনশন আমি করে নাই। ফিজিক্সের ক্ষেত্রে যদি করো, ফিজিক্সের বোঝা যাবে যে এই সূত্র অনুযায়ী ফালা দিলে যে মানটা আসবে সেটার সাথে একটা অপশন মিলে যাবে, বাকি অপশন মিলবে না। হ্যাঁ, সার্চে আসবে 5টা অপশন, ফার্স্টে 5টা অপশন দিবে, আর কিছু কিছু জায়গায় হয়তো 5টা অপশন থাকে। 5টা অপশন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে অ্যান্সার আসবে ওটা ছাড়া অন্যটা থাকলে অ্যান্সারই নাই, আমি ভুল করছি, তাহলে আমার অ্যান্সার হবেই না, দাগায় আন্দাজে দাগায় লাভ নেই। তো সাস্ট বলো, যত ভার্সিটি আছে আমি কিচ্ছু করিনি, আমি যে কয়েকটা পাইছি ঠিক সে কয়টা দেখাচ্ছি। আমি 10টা পাইছি, আমি 10টা দেখাচ্ছি, চান্স হয়ে গেছে। কারণ হার্ড কোশ্চেন আসলে না ওই সবাই ভুল করে আসে, তখন ওই যে কয়টা পাবা, আর যদি তুমি একটা বেসিক স্ট্রাকচার অনুযায়ী পড়ে যাও তুমি কমন পাবাই পাবা। বেসিক স্ট্রাকচার অনুযায়ী পড়ে দাও, মানে বেসিক জিনিসগুলো ভালোভাবে পড়ে দাও, কমন পাবাই পাবা। মানে বায়োলজির ক্ষেত্রে হয় এখন কি, বায়োলজির ক্ষেত্রে হচ্ছে যে কনফিউশন থাকে, আমি তো বায়োলজি আমি রাখি নিয়ে যাবো, কারণ আমার সম্পূর্ণ টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং বেসড। বায়োলজি আমি রাখি না, বায়োলজি কোনো পরীক্ষাও দিই, শুধু কোনো ঢাকা ভার্সিটিতে দিছিলাম মনে হয়। আর বায়োলজি আমি দেইনি বলতে গেলে, কোনো জায়গাতে দিইনি। এখন বায়োলজির অপশনটা তোমাকে দেখতে হবে যে বায়োলজির সিস্টেমটা কি, বায়োলজির সিস্টেমটাকে দরকার হলে ভালোভাবে মুখস্থ করে দিতে হবে। আর বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস, পড়ছি যে। চান্স পাইতে দেওয়ার আগে বড় ইয়ে হচ্ছে যে বিগত সালের কোশ্চেন গুলো যাচাই বাছাই করা প্রথমবার, তারপরে গিয়ে আবার বোর্ড কোশ্চেন ব্যাক করা। বিশেষ পরীক্ষা দেওয়ার সময় তাই বিগত 10 বছরের বিশেষ পরীক্ষার প্রশ্ন আগে নিজে সলভ করতে হবে, তারপরে গিয়ে আবার বেসিক বই থেকে পড়তে হবে। কোন কোন জায়গায় কোশ্চেন আসতে বুঝে ফেলবা, যেমন তুমি যখন কোশ্চেন প্যাটার্ন সলভ করছো না তখন তুমি বুঝতে পারছো এই জায়গা থেকে কোশ্চেন আসতেছে, তখন ওই জায়গাগুলো ফোকাস করতে হবে বেশি বেশি। ঠিক বায়োলজির ক্ষেত্রে তাহলে তুমি 100% শিওর হয়ে দাগাও, দ্বিতীয়দ্বন্দ্বে দাগ 50 দাগালে কিন্তু ধরা খাই গেল। তাহলে তুমি এক কাজ করবে, শুরুর পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলোতে কোনো দ্বিতীয়দ্বন্দ্বে যাবে না, একদম অ্যাকুরেটলি পরীক্ষা দিবে। যদি চান্স হয়ে যায় তখন তুমি যে একটু রিস্ক নিবা, কারণ চান্স হয়ে যাওয়ার পর না তোমার ব্রেন খুলে যাবে, স্ট্রেস কমে যাবে, প্রেশার কমে যাবে, তখন তুমি যাই দেখাবা তাই দেখবে যে ওটা হয়ে যাচ্ছে। যেমন আমি লাস্টের দিকে পরীক্ষা আমার একদমই চাপ হয়নি,
তো প্রথম পরীক্ষা দিন আমার মনে আছে এত চাপ, মনে হচ্ছে প্রেসারে মাথা নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। যখন চান্স হওয়া শুরু গেল, যখন হওয়া শুরু করলো, দুই একটা হয়ে গেল, তখন রিল্যাক্স বলে পরীক্ষা দেবে। কে কি বললো না বলার কোনো টাইম নেই। পরিসরে কোন ইয়াতে ভর্তি আমার হচ্ছে প্রথমে খুলনা ভার্সিটিতে ভর্তি হয়েছিল ফিজিক্সে, পরে খুলনা ভার্সিটি চেঞ্জ করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রিপলিতে ভর্তি হয়েছিলাম। ট্রিপলিতে ভর্তি ছিলাম। কুয়েটে আসছিল, আমার সাবজেক্ট গুরুত্বপূর্ণ ছিল আমার। হ্যাঁ কুয়েটে আসছিল তোমার লেদার ইঞ্জিনিয়ারিং আসছিল। তো লেদার ইঞ্জিনিয়ারিং এর এটা কি দাম ডিমান্ড, নেই স্যার? দাম তো আছে, বিসিএস দিতে হবে। আর হচ্ছে তোমার বাংলাদেশের জব সেক্টরটা একটু ন্যারো। মাস্টার্স কিন্তু জব সেক্টর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওই ট্রিপলি, সিএসসি, সিভিল, মেকানিক্যাল আর বায়োমেডিকেলের কিছু ডিমান্ড এখন হয়েছে। এই কয়েকটা ছাড়া মানে বাকিদের genetic অবস্থা খুবই টাইট। engineering। আর হ্যাঁ, জেনেটিক না, ওটা হচ্ছে বায়োমেডিকেল বলতে কি যে মেডিকেলের যে, ও, biomedical ওটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ওটা বায়োমেডিকেল নিয়ে কাজ করে, মানে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করে, ওটাকে বলা বায়োমেডিকেল। এটার ডিমান্ড আছে বাংলাদেশ, ভালো ডিমান্ড আছে, কারণ ডাক্তারের যত যন্ত্রপাতি সব কিন্তু এই ইঞ্জিনিয়াররা তৈরি করে দেয়, দেখবা যত ইলেকট্রিক্যাল মেশিন গুলো আছে। তো সেক্ষেত্রে তোমার এই বিষয়গুলো লাগবে, আর সেক্ষেত্রে 100% শিওর হয়ে দেখাতে হবে, না হলে ধরা খাই দেবো। বুঝছো? তাহলে চলো এখন আমাদের তাহলে কি হলো, এন ফাই ইকুয়াল টু এল আই, এটা আমরা দেখলাম। তাহলে এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা আমরা একটু পরে পড়বো আরো। তাহলে এলটা ডিপেন্ড করবে কি কার উপর, বা এলটা জিনিসটা কি? এলটা হচ্ছে ডিপেন্ড করবে কুণ্ডলীর আকার আকৃতির উপর, মানে এটা কত বড় না ছোট, এগুলোর উপর ডিপেন্ড করা হচ্ছে এল, এই স্বকীয় আবেশ গুণাঙ্কটা। আর ফাইটিটা হচ্ছে এন সংখ্যক হলে এন ফাই, টোটাল ফ্লাক্সটা হচ্ছে এন ফাই, এন সংখ্যক যে তাহলে এন ফাই। বুঝছো? আর এই শুধু ফাই হচ্ছে একটা পাকের ফ্লাক্স, সৃষ্ট ফ্লাক্স, একটা পাকের সৃষ্ট ফ্লাক্স। এখন তাহলে আমাদের সূত্র ডেরিভেশনে যাবো, আরেকটা সূত্র যেটাও কিন্তু লাগবে। এই জন্য তুমি যদি ছোট ছোট বেসিক গুলো ভালোভাবে পড়ে দাও, এখান থেকে তুমি ভার্সিটি কোশ্চেন গুলো পেয়ে যাবে, এখান থেকে এই কোশ্চেন থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন সলভ করার সময় দেখো। এখন আসো যে আমাদের তড়িৎচালক বল ই সমান এন ডি ফাই বাই ডিটা আমরা শিখছি। তাহলে এখান থেকে ডিটা আমি আগে রাখলাম, ফাই সমান এন ফাই লেখা যায় না, আমি একটু আগে দেখলাম। ফাই সমান আমরা এন ফাই লিখতে পারি, এন ফাই লিখতে পারি। এখন এন ফাই সমান আবার এল আই লেখা যায়, এন ফাই সমান আমাদের এল আই, একটু আগে দেখলাম। তাহলে এন ফাই সমান এল আই লিখে নিলাম, এল আই লেখা যাবে না? এখন এলটা তো আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ডিফারেন্সিয়েশন থেকে তো কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন করবে, এটা সামনে আসবো। বাকি থাকলো কি ডিআই বাই ডিটি না, ডিআই বাই ডিটি। তাহলে আইটা কি, এখন আইটা কি আমাদের কারেন্ট, ওই লুপের ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আই। তাহলে এখানে আমাদের এই যে কারেন্টটা, এটা আই ছিল আমাদের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম কি, ই সমান এন ডি ফাই বাই ডিটি লেখা যাবে, আবার ই সমান এল ডিআই বাই ডিটিও লেখা যাবে। তাহলে আমরা সরাসরি তড়িৎচালক বল যদি বলে, যদি ডি ফাই ভ্যালু দেওয়া থাকে, ডিটি ভ্যালু দেওয়া থাকে, এন এর ভ্যালু দেওয়া থাকে, এই সূত্র দিয়ে করবো। আর যদি আই এর ভ্যালু, টির ভ্যালু, এল এর ভ্যালু দেওয়া থাকে, সংখ্যাবেশ গুণাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই সূত্র দিয়ে করবো। অর্থাৎ আমাদের এপসাইলন সমান এন ডি ফাই বাই ডিটি সমান এল ডিআই বাই ডিটি, এটা আমাদের ফাইনাল ইকুয়েশন তড়িৎচালক বলের বের করার সূত্র বা ভোল্টেজ বের করার সূত্র, বা একটা কয়েলের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হয়েছে সেটা আমরা দুইটা সূত্র দিয়ে বের করতে পারবো। সেটা হচ্ছে এন ডি ফাই বাই ডিটি দিয়ে অথবা এল ডিআই বাই ডিটি দিয়ে। সিস্টেম বুঝছো? তাহলে এখান থেকে ডিআই মানে কি, ডিটি সময়ে কুণ্ডলিতে প্রবাহের পরিবর্তন। তাহলে এই ডিআইটা কি, এই ডিটি সময়ে কুণ্ডলিতে প্রবাহের পরিবর্তন, প্রবাহের পরিবর্তন হচ্ছে ডিটি। আর ডিআই সরি, আইটা কি কারেন্ট না, তাহলে ডিটি সময় কারেন্টের পরিবর্তন ডিআই, আর ডিটি তো হচ্ছে টাইম। আর ডিফাই মানে কি, ডিটির সময় ফ্লাক্সের পরিবর্তন, টাইমের সময় ফ্লাক্সের পরিবর্তন। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমাদের এই যে এল এর বিষয়টা একটু সংজ্ঞাটা করে দিই, কারণ আমি চাই যে আমার কাছে পড়লে তোমার ক খ সহ সংজ্ঞা সহ যাতে হয়ে যায়, মানে সংজ্ঞাটা যাতে তুমি একটু অন্তত পক্ষে বুঝতে পারো সরাসরি মুখস্থ করার আগে, বা সংজ্ঞাটার টেকনিকটা কি। এটা আমার ইকুয়েশন, তাই না? এই পাশে এলটা, এটা গুণ ছিল, এ পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এল সমান ইপসাইলন ডিআই বাই ডিটি আমরা লিখে নিলাম। আর চান্স পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় যে ক্যালকুলেটর যেহেতু নাই, তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে। যেমন 0.1 এর সাথে 10 গুণ করলে 1 আসে, বা 10 ধরো 0.55 এর সাথে 100 গুণ করলে 55 আসবে। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু আমাদের শিখে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি চান্স পাবা না, আগে বলে দিচ্ছি। পরে তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন, যতই বেসিক করে দাও না কেন, তোমার ছোট ছোট এই যে গুণ ভাগ করার সিস্টেম যদি তুমি না শিখো, আর আমাকে যদি প্রবলেম হবে তো কোনোদিন জানে আমি শিখে দেবো না। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো না থাকলে কিন্তু তুমি চান্স পাবা না, কারণ এখানে প্রশ্ন পাওয়ার পরে ক্যালকুলেশন করতে হবে তোমার হাতে হাতে, আর বড় বড় ক্যালকুলেশন, ঢাকা ভার্সিটি আসবে 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার 100। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখছি শুধু এত বড় বড় ক্যালকুলেশন, ফিজিক্সের ক্ষেত্রে আবার দেখলাম যে মানে মিলানোর মতো। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে মেলার মতো মাঝে মাঝে থাকবে, কিছু কিছু অধ্যায় আছে যে 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3, এগুলো পারো তো? না না, পাশাপাশিটা মানে ভাগ করলেও যে পারতে হবে, এটা এবার উপরে গেলে প্লাস হয়ে যায়, তখন এটা গুণ করলে আবার বেসবের সমান পাওয়ার যোগ,
হ্যাঁ ওই সিস্টেমে এগুলো করতে হবে। এই ছোট ছোট এরকম ছোট ক্যালকুলেশন এগুলোই বলতেছি আমি। এগুলো এই যেমন 0.1 এর সাথে 10 গুণ করলে ছোট ছোট ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন এগুলো শিখতে হবে কিন্তু। আচ্ছা গেল। তাহলে এল সমান আমাদের ইপসাইলন ডিআই বাই ডিটি আসলো। এখন এই ইপসাইলনের একক কি? ভোল্টেজ, এটা তো ভোল্ট। ডিআই এর একক কি? অ্যাম্পিয়ার, কারেন্ট। আর টাইমের একক কি? সেকেন্ড। আর এখানে ভাগ আছে তাহলে পার সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আবার এটাকে যখন আমি উল্টায় নিয়ে যাব, অ্যাম্পিয়ারটা ইনভার্স হয়ে যাবে, সেকেন্ডটা এস হয়ে যাবে। এটা কি বুঝো না? বুঝো না? শিখাতে পাও? ও বুঝছি স্যার। বুঝছো তো? হ্যাঁ তাহলে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা বিজ্ঞানী হেনরি আবিষ্কার করছিল, সেজন্য হেনরি বলা হয়। তাহলে এই এল এর একক কি? এল এর একক হচ্ছে হেনরি। এল এর একক হচ্ছে হেনরি। ইন্ডাকট্যান্সের একক কি? হেনরি। বা স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। এস একক হচ্ছে হেনরি। এখন তাহলে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা দিই। চলো না, বুঝে বুঝে সংজ্ঞা দিই। ধরো বুঝে বুঝে কোন বর্তনীতে একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন হলে, এই জিনিসটা আগে বুঝি, একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তনটা কি? আচ্ছা এটা কি? প্রবাহের মাত্র পরিবর্তন, একক হারে প্রবাহ মাত্র পরিবর্তন। টাইমকে কি করতে হয়? একক করতে হয়। নিচেটাকে একক করতে হয় না সংজ্ঞার ক্ষেত্রে? এটা তো জানো, এটা বুঝো। সংজ্ঞার ক্ষেত্রে একক করতে হয়। ধরো ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এই যে নিচেটাকে একক করতে হয়, নিচেটাকে একক করতে হয় ওই রকম। তাহলে এই যে নিচেটাকে এক করলাম, তাহলে একক হারে, হার মানে কি? সময় দ্বারা ভাগ না? একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন। তাহলে এটাকে এক করছি, তাহলে প্রবাহ মাত্রার পরিবর্তন লিখে নিলাম। তাহলে একক হারে নিচেটা পুরোটাকে এক করছি আমি, পুরোটা কি? একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন। ঠিক আছে? হলে বর্তনী যে তড়িৎচালক শক্তি ইটা আবিষ্ট হবে, তাকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক বলবো না? আবার আবার দেখো যে এই যে নিচেটাকে একক করে দিলাম, তাহলে একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন না এটা? একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তনের ফলে বর্তনীতে যে ইটা আবিষ্ট হচ্ছে বা তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, সেটাকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক বলছি। হলো? এখন আসো যে 1 হেনরি কাকে বলবো তাহলে? তাহলে এইগুলোকে আমাকে এক করতে হবে, তাহলে আমরা এখানে 1 পাবো। তাহলে এই প্রতিটা জায়গায় শুধু এক করে দিব। তাহলে এখানে একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন মানে কি? প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার পরিবর্তন হলে যদি 1 ভোল্ট, এখানে যে হয়েছিল এখানে এক করে দিব। তাহলে দেখো সবগুলো এক, সবগুলো এক, এটাও এক, এটাও এক, এটাও এক, মানে নিচের ভ্যালুটাও এক, উপরের ভ্যালুটাও এক। তাহলে এটা আমি এক পাবো না? সেই জন্যই বলছি এটা 1 অ্যাম্পিয়ার হারে প্রবাহ মাত্রার পরিবর্তন হলে যদি 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে 1 হেনরি। ঠিক আছে? তাহলে 1 হেনরি বিষয়টা বুঝছো? আচ্ছা, তাহলে 1 হেনরি বিষয়টা বুঝে গেছে। এখন সেলফ ইন্ডাকটেন্স বা স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের এল এর মান বের করার আরেকটা সূত্র আছে, এটা আমি ডেরিভেশনে যাব না, ডেরিভেশন লাগে না। এই সূত্রটা মুখস্থ করতে হবে। আমি কি করছিলাম, আমার একটা নোটবুক ছিল এরকম টাইপের, যেটা পাঁচ বুক বলে, এসএমএস আমাদের ছিল কলেজে পাঁচ বুক আছে, যাই হোক। ওই বুকে আমার ফিজিক্সের যত সূত্র ছিল, যত ইম্পর্টেন্ট থিওরি মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো ছিল, ভুলে যাই আমি। আর হচ্ছে এই যে বড় বড় সূত্রগুলো আমি লিখে রাখতাম। আবার আমার স্টিকি নোট টাইপের থাকতো, যেটা আমি এই যে দেওয়ালের সামনে লিখে রাখতাম। ওই সূত্রগুলো জানা থাকলে ম্যাথ পারা যায়। সূত্রগুলো কিছু কিছু জায়গায় সূত্র জানা না থাকলে পুরো ম্যাথটাই হয় না। যেমন এটা একটা জায়গা, এটা থিওরি আসবে না, তোমাকে এই ভ্যালুটা দেন, বইটা আসছে, রুয়েটে আসছে, টুয়েটে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, বিভিন্ন জায়গায় জাস্ট ভ্যালু বসালে অঙ্ক শেষ। তাহলে এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে বড় বড় যেগুলো ফর্মুলা মুখস্থই থাকবে না, তোমার দেখবা ফর্মুলা মুখস্থ থাকলে অঙ্ক শেষ। তাহলে এখানে আমি এল এর ভ্যালুটা অন্য সূত্র দিয়ে বের করতে পারি। আমরা একটা এল এর সূত্র এন বের করলাম না, এল এর একটা ফর্মুলা দিয়ে বের করলাম একটু আগে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। ঠিক আছে? এন মানে কি? কয়টা পাক সংখ্যা দেওয়া আছে। এখানে যদি এক হয় তাহলে এক পাক সংখ্যা হবে। আর এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি? পায়ের স্কোয়ার। তাহলে এই যে পায়ের স্কোয়ার, এর জায়গায় আমি পায়ের স্কোয়ার ব্যবহার ইউজ করলাম। এলটা হচ্ছে এখানে এলটা ছোট হাতের এল, মানে কতটুকু দৈর্ঘ্য এল বা ডি ধরা হয়। এই যে ইন্ডাকটেন্সের মানে কয়েলের দৈর্ঘ্য কতটুকু, সেটা হচ্ছে এল। আর এনটা পাক সংখ্যা, এটা ক্ষেত্রফল। আর মিউ নট হচ্ছে ভেদন যোগ্যতা। মিউ নট এটার আগের অধ্যায় পড়ছিলাম, ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম ষষ্ঠ অধ্যায় আমরা। কত? পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় পড়ছিলাম। এর আগের অধ্যায় পড়ছিলাম, পড়া হয়নি। এই যে মিউ নট সম্পর্কে আইডিয়া আছে? ওই যে একটা এটা কি 4 পাই ইনটু 10 ইনভার্স 7। আমি তো সেই 8.854 এটা ও এটা অ্যাপসিলন নট। এপসিলন নট না, এটা মিউ নট। আচ্ছা যাই হোক, তুমি পড়ার দরকার নাই, তুমি আমার দিকে তাকাও। সেটা হচ্ছে যে এখানে মিউ নট একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট ছিল না, 3.1416। ঠিক একই ভাবে ইপসাইলন নটের একটা একক আছে, সেটা হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7। ঠিক আছে? এটা আমরা মুখস্থ রাখবো, আর যখন ওই অধ্যায় পড়াবো তখন এইটার ডিটেলস আলোচনা করবো। আপাতত ডিটেলস শেখার দরকার নেই। তাহলে মিউ নটের ভ্যালু কোথাও বলতে হবে না। মিউ নট কি তোমাকে বলবে, মিউ নটের জায়গায় তোমাকে মুখস্থ ভ্যালু বসে দিতে হবে 4 পাই ইনটু 10 ইনভার্স 7। আর এন স্কোয়ার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল মানে হচ্ছে কতটুকু দৈর্ঘ্য, দিয়ে আমি এখানকার ইন্ডাকটেন্সের ভ্যালু স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করতে পারবো।
চলো এখন তাহলে আমরা কিছু ম্যাথ করি। সেটা হচ্ছে দেখো রুয়েটের ম্যাথ আসছিল এটা না, এই যে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণকে বের করতেছে। রুয়েটে আসছে, বুয়েটে আসছিল। 100 পাকের একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে, তাহলে এন এর ভ্যালু কত? 100 মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে আই এর ভ্যালু কত? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে 0.01 ওয়েবার এর চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। 5 হচ্ছে আমার 0.01 ওয়েবার চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল বলো। এল n phi equal to li, অঙ্ক শেষ। তাহলে n phi equal to li, তাহলে l এর ভ্যালু বের করো, দেখছো? তাহলে দেখো রোয়েটা কিন্তু সহজ কোশ্চেন আছে, বইটা কিন্তু সহজ কোশ্চেন আছে। এমসিকিউ না 8-9 তে এমসিকিউ ছিল না তো, 8-9 তে রিটেন ছিল। আগে এগুলো রিটেনই আসতো, আর এখনো সহজই আসে, বড় আসে, সহজও আসে। কিন্তু তোমরা কি করো, আগেই ফোকাস করো বড়র দিকে। ওই ফোকাসিংটাই তোমাদের ভুল থাকে। তোমরা আগে যদি তুমি চাও এক টানে, ধরো তোমার আম্মু চাচ্ছে তোমাকে একদিনেই বড় করে ফেলতে, ছোট তুমি জন্মগ্রহণ করছো, তোমাকে টেনে বড় করবে, সম্ভব? তোমাকে ধীরে 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 স্টেপ বাই দিতে হবে না? তাহলে তোমাকে আগে সহজ কোশ্চেনে এটাকে অ্যাডাপ্ট করতে হবে। সহজ কোশ্চেনের মাধ্যমে ধীরে 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 আস্তে স্টেপ বাই যেতে হবে। এই যে আমার অনেক স্টুডেন্ট ভয় পেয়ে গেছে যে আমি যখন আমি তো পড়া শুরু করছি, অনেকে পড়া শুরু করছি, তখন আগে থেকে তাদের ভিতরে এমন ভয় ঢুকে গেছে বড় বড় কোশ্চেন দেখে, বলে যে আমার পক্ষে এটা করা সম্ভব না, তাই আমি দিবই না পরীক্ষা। যেমন তুমি আমার মনে মনে এমন ভয় ঢুকছে তুমি পরীক্ষা দিবে না, যেটা আলাদা বিষয়। আগে থেকে অনেক শুরু থেকে এরকম করছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে আমাকে এরকম বলে যে স্যার এই জিনিসটা আমার ভয় লাগে, আমি দেখছি ডাক্তারি পড়লে ওই যে আমার রক্ত দেখলে কেমন কেমন লাগে, আমি ওটা করতে পারবো না। কিন্তু ছাত্র কিন্তু ব্রিলিয়ান্ট, ছাত্র কিন্তু ফার্স্ট বয়কে পড়ায়, কিন্তু ওই অল্প মধ্যে ভয় ঢুকে গেছে। পরে বললাম, আরো ওই কথা কয় কি জানো, যে স্যার আমার জন্য যদি কোনো মানুষ মারা যায় আমি তো ঘুমাতে পারবো সারা জীবন। আমি বললাম যে আমি তো মোটরসাইকেল যাই, ধরো আমার মোটরসাইকেলের সামনে কোনো একটা শিশু বাচ্চা হঠাৎ করে দৌড় দিয়েছে, এটা আমার দোষ? আমার দোষ না, আমি তো আস্তে যাচ্ছিলাম। কিন্তু এটা তো আমি মারি নাই তাকে। ঠিক ওই রকম তুমি মারবে কেন? তুমি তোমার ইফোর্ট দিবে 100%, লোকটা মারা গেলে সেটা তোমার কোনো দায়ী থাকবে না। তুমি পরে বোঝানোর পর কাছে না ঠিকই কইছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ছাত্র কিন্তু ভালো, কিন্তু চাইলে দুই দিকেই যেতে পারে, মেডিকেলে যেতে পারে, ওখানে যেতে পারে, কিন্তু ওই ভয় ঢুকছে মনের মধ্যে। তো তুমি তো আগেই দেখো, তো তুমি ভয়ে শেষ ওখানে আজ্ঞান করে থাকবে, তোমার দরকার নাই তো তোমার আগে ওগুলো দেখা। আচ্ছা এই অঙ্কটা করো, এই অঙ্কটা সহজ আছে, 12 যাবে। এত পাকের একটা সলিনয়েডের আবেশের পরিমাণ এত মিলি অ্যাম্পিয়ার, মিলি হেনরি কিন্তু এটা এল। হ্যাঁ, সলিনয়েডের মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে প্রতি পাকের চৌম্বক ফ্লাক্স কত হবে? ক্যালকুলেটর আছে কাছে? নিয়ে আসুন একটা। এটা করার আগে আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই, ঠিক আছে? এটা শিখাইনি এখন। আমাদের মিউ নট যদি দেওয়া থাকে, এটা হচ্ছে শূন্য মাধ্যমের মিউ নট, এই যে নট শূন্য মাধ্যমের, আর সরাসরি যদি মিউ দেওয়া থাকে তাহলে মিউ নট সমান মিউ ইন্টু আচ্ছা মিউ আর। এই জিনিসটা হচ্ছে কি, তুমি কি করবা, শূন্য মাধ্যমের সাথে এই মাধ্যমেরটা গুণ দিবা। তোমাকে আমি জাস্ট এই জিনিসটা দেখে দিই, তাহলে তোমার হয়ে যাবে। এই যে এখানে আমাদের মিউ দেওয়া আছে না, তাহলে এই মিউটা বের করার নিয়ম হচ্ছে মিউ আর ইন্টু মিউ নট। অর্থাৎ আমাদের সূত্র কি ছিল, এল ইকুয়াল টু, এখানে মিউ নট ছিল না, ওটা তো শূন্য মাধ্যমে, আমাদের তো শূন্য মাধ্যম দেওয়া নাই। তাহলে কি করবে, এই ভ্যালুর সাথে শূন্য মাধ্যম গুণ করে দিবা, তাহলে তুমি ওই জায়গাটার ভ্যালুটা পেয়ে যাবে। কারণ আমাদের তো শূন্য মাধ্যমে আমি বের করছিলাম, এখন তো মাধ্যম চেঞ্জ করে দিচ্ছি, কারণ মিউটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। এই দেখো মিউ এর ভ্যালু 1 আসছে, আর আগে আমাদের মিউ নটের ভ্যালু কত ছিল, 4.10/7। যেমন তুমি আলোর অধ্যায় পড়ছো না, আলোর প্রতিসরণাঙ্ক মাধ্যম চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়, ঠিক ওই রকম এটা তো ওই যে মিউটা মাধ্যম চেঞ্জ হলেই শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জিত মানটা কত হবে, চেঞ্জিত মানটা হবে হচ্ছে আমাদের মিউ আর ইন্টু মিউ নট। তাহলে মিউ আর এর ভ্যালু হচ্ছে আমাদের 1, এই যে আর যেটা দেওয়া থাকে হচ্ছে মিউ আর আর মিউ 1, আর মিউ নটের ভ্যালু হচ্ছে তো 4.10/7। মানে আলটিমেটলি এখানে 4.10/7 আসছে, ওয়ানের সাথে গুণগুলো এটাই থাকে। কিন্তু যারা ধরো এই জিনিসটা যারা বুঝে নাই, তারা অঙ্ক মিলে গেছে ওই সূত্র অনুযায়ী, আর যারা বুঝে করে এই জায়গায় যদি 2 দেওয়া থাকতো তারা কিন্তু তারা এই মিলাতে পারতো না। বুঝছো, তুমি যদি এই অঙ্কটা এই সূত্র দিয়ে যেটুকু তোমাকে শিখাইছি তোমার অঙ্ক কিন্তু মিলে যেত, কিন্তু এখানে যদি 2 থাকতো তখন 2 ইন্টু 4.10/7 আসতো। যদি 5 থাকতো তাহলে 5 ইন্টু 4.10/7 থাকতো। তাহলে এখন দেখো আমাদের ওই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে না, যে এল ইকুয়াল টু মিউ এন স্কোয়ার এ বাই এল। তাহলে মিউ ইকুয়াল টু কি, মিউ আর ইন্টু মিউ নট, তারপর এন স্কোয়ার আর পাই আর স্কোয়ার, আর ডিভাইডেড বাই এল। এল এর ভ্যালু যে এত সেন্টিমিটার আমাদের কি ব্যাসার্ধ যুক্ত। এবার কিন্তু পাক তৈরি করছি, তাহলে এটাকে লম্বা করলে একটা তার পাবো না, ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে আমাদের এটা তো 0.04, আর 40 সেন্টিমিটার দীর্ঘ, 40 সেন্টিমিটার দীর্ঘ হচ্ছে কত, 40 সেন্টিমিটার। এল কত বড় দৈর্ঘ্য,
এল পড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে 40 সেন্টিমিটার, তাহলে 40 কে 0.4, হ্যাঁ, আর এখানে 4, তাহলে 0.04। তারপর সব ভ্যালু বসে দিলাম, এত হ্যান্ডি পেয়ে গেল। ঠিক আছে। আর আর হচ্ছে যে ট্রান্সফর্মার কালকে বানাবো। আর একটা হলো যে এই অঙ্কটা বুয়েটের 12-13 এটা এইচডব্লিউ থাকবে। এখানে একটা হিন্টস হচ্ছে যে আমাদের একটা প্রবাহ দেওয়া আছে, আরেকটা প্রবাহ বের করতে হবে। আমি হিন্টস দিয়ে দিই, ঠিক আছে? একটা প্রবাহ দেওয়া আছে, আরেকটা প্রবাহ বের করতে হবে। এই প্রবাহগুলো কার মধ্যে থাকে? ডি এর মধ্যে থাকে না? ডি এর মধ্যে থাকে না? তাহলে ডি আই সমান কি I2 - I1 না? হ্যাঁ, তারপরে একটা ভ্যালু দেওয়া আছে, আরেকটা ভ্যালু কিন্তু বের করতে হবে। এখন তুমি বাকি যে ফর্মুলা পড়াইছি ফর্মুলা ফালাই দিবে এবং অঙ্ক নিয়ে গেছে। তাহলে দুটো অঙ্ক এইচডব্লিউ দিছি, দুটো অঙ্ক এইচডব্লিউ করবে। ঠিক আছে। কথা হলো, দেখো মনোযোগ দিয়ে দেখো, খুবই সিম্পল, খুবই ইজি। আমি পড়াবো, তুমি দেখবা এবং সুন্দর করে বুঝবা। এখানে এই পাশে একটা কয়েল প্যাচ আছে, তাই না? আচ্ছা, আর এই পাশে আরেকটা কয়েল প্যাচ আছে। এখানে কয়েলের প্যাচ সংখ্যা কয়টা? কম না? আর এখানে কয়েলের প্যাচ সংখ্যা বেশি আছে। তার মানে এখানে আমাদের যদি এখানে বিদ্যুৎ সাপ্লাই দিই, এখানে বেশি ভোল্টেজ উৎপন্ন হবে, বেশি ভোল্টেজ। আর এই পাশে কয়েল সংখ্যা কম না, তাহলে কি হবে? কম ভোল্টেজ, তাই তো? এখন আমার কথা হলো যে আমি এই পাশে যদি এসি সাপ্লাই দেই, আর এই পাশে ফ্লাক্স অনবরত পরিবর্তন হতে থাকবে না? আমরা পড়ছিলাম না, ডিসি তো ফিক্স থাকে, এসিতে অনবরত চেঞ্জ হতে থাকে। তাহলে এই ফ্লাক্সটা অনবরত চেঞ্জ হচ্ছে। এখন আমি কি করলাম? এখানে একটা কোর লাগাই দিলাম, কোর, আয়রন কোর বলা হয়, আয়রনের তৈরি আয়রন কোর, একটা নাম দিলাম আর কি, কোর। এই কোর কেন ইউজ করলাম? ফ্লাক্স গুলো দেখো আশেপাশে ছড়িয়ে ছিটে যায় না? আমি চাচ্ছি ছড়াবে না, আমি একটা রাস্তা তৈরি করে দিলাম যে তুমি এই রাস্তা বরাবর যাবা। তাহলে এই ফ্লাক্স গুলো বা ম্যাগনেটিক ফিল্ড গুলো তখন এই রাস্তা বরাবর সুন্দরভাবে পাস হচ্ছে। পাস হয়ে আবার এই পাশেও এই পাশে চলে আসছে না? এই পাশে আসলে তো এটা, এই পাশে যদি এটা যদি এরকম এরকম হয়, তাহলে এটাও তো এরকম এরকম হয়, পরিবর্তন হতে থাকবে না? আর পরিবর্তন হলে ফ্যারাডে কি বলছে? বিদ্যুৎ উৎপন্ন হয় না? তাহলে এই পাশের বিদ্যুৎটা আমি ছোঁয়া ছাড়াই এই পাশে লাইট দিলে লাইটটা জ্বলবে না? কিন্তু আমি কি বুদ্ধি খাটাইলাম? এই পাশে ধরো ভোল্টেজ বেশি, হাই ভোল্টেজ, কারণ এখানে কয়েল সংখ্যা বেশি, হাই ভোল্টেজ। এই পাশে পাবো কি? লো ভোল্টেজ। তাহলে হাই থেকে লোতে কনভার্ট করতে পারছি আমি। তাহলে এই পাশেও যদি আমি এসি সাপ্লাই দেই, এই পাশেও আমি এসি সাপ্লাই পাবো, কারণ এখানে পরিবর্তন হচ্ছে, লাইটটা অনবরত আপ ডাউন হচ্ছে, 1 সেকেন্ড 50 বার, যেটা আমাদের চোখ ধরতে পারতেছি না। কথা কি বোঝা গেল? আর এই পাশে যে পাশে আমি সাপ্লাই দিছি সে পাশে মুখ্য কুণ্ডলী বলা হয়। মুখ্য কুণ্ডলী বলছিলাম না, যেখানে সাপ্লাই থাকে, তাহলে এটাকে বলা হয় প্রাইমারি ওয়েন্ডিং বা প্রাইমারি সাইড বা মুখ্য সাইড। আর এই পাশে হচ্ছে সেকেন্ডারি ওয়েন্ডিং, মানে যে পাশে আমি লাইটটা জ্বলছে, এখানে কোনো সোর্স নাই, গৌণ কুণ্ডলী বলছিলাম না আমরা, যেখানে কোনো ব্যাটারি সাপ্লাই না থাকে গৌণ কুণ্ডলী বলা হয়। তাহলে পাশে হচ্ছে গৌণ কুণ্ডলী। তাহলে থুম্বাই যে ট্রান্সফরমার গুলো দেখতে পাও, থুম্বাই দেখতে পাও না? এই যে দেখাচ্ছি, থুম্বাই কোনটা দেখতে পাও। তাহলে এই পাশেরটা যে পাশে সাপ্লাই দিচ্ছি দেখো, এটা হচ্ছে প্রাইমারি ওয়েন্ডিং, আর যে পাশে সাপ্লাই দেয় না সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েন্ডিং। তাহলে প্রাইমারিতে যদি আমি সাপ্লাই দেই, সেকেন্ডারিতে একটা সাপ্লাই পাইছি, মানে লাইট দিলে লাইটটা জ্বলতেছে, এবং এই পাশে হাই পাচ্ছি, এই পাশে লো পাচ্ছি। আর এই পাশে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এই রাস্তা বরাবর পাস করার জন্য কোর ব্যবহার করছি। তাহলে বেসিক জিনিস বোঝা গেল? ওকে, ভেরি গুড। দেখো আমি যখন কয়েলের সংখ্যা বাড়াই দিই, দেখো ভোল্টেজের পরিমাণ বাড়ে। এই যে এসি সাপ্লাইয়ের ভোল্টেজটা হচ্ছে, এসি সাপ্লাইয়ের ভোল্টেজের গ্রাফটা হচ্ছে এরকম হয়, একটা প্লাস থেকে একটা মাইনাস থেকে, একটা আলোচনা করছিলাম হালকা একটু, অল্টারনেটিং কারেন্ট এসি। তাহলে দেখো আমি যদি কয়েল সংখ্যা কমাই দেই, তাহলে এই পাশে কম ভোল্টেজ পাবো, আর কয়েল সংখ্যা বাড়াই দিলে এই পাশে বেশি ভোল্টেজ হবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে দেখো এই পাশে যদি আমি এসি সাপ্লাই, দেখো অনবরত দিক পরিবর্তন হচ্ছে। ইনপুট সাইডে অর্থাৎ মুখ্য সাইডে যদি এসি সাপ্লাই দেই, কোনো সাইডে দেখো এই যে এসি সাপ্লাই, মানে অনবরত দিক পরিবর্তন হচ্ছে। ভোল্টমিটার চেক করতেছি, মানে গ্যালভানোমিটার চেক করতেছি। আবার দেখো এখানেও যদি আমি অল্টারনেটিং কারেন্টের সাপ্লাই দিই কয়েলের, এখানে ফ্লাক্সগুলো অনবরত পরিবর্তন হচ্ছে না? এই ফ্লাক্সে দেখো এখানে কাট হচ্ছে, কাট হলে এখানেও কিন্তু আমাদের লাইটে চলতেছে এবং সেটা আপ ডাউন হচ্ছে। তাহলে এই পাশে যদি এসি দেই, এই পাশে কি উৎপন্ন হয়? এসি উৎপন্ন হয়। তাহলে কয়েলের সংখ্যার উপর ডিপেন্ড করে তুমি ভোল্টেজ বাড়াতেও পারো, কমাতেও পারো। আমি দেখাচ্ছি একটু পর সেটা। তাহলে বেসিক জিনিস বোঝা গেল? এখান থেকে কি জিনিস বোঝাচ্ছে? এই যে দেখো এখানে ফ্লাক্সটা সুন্দরভাবে কোরের ভিতরে পাস হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা। আর এখানে এসি সাপ্লাই দিছি 3 পিন, মানে এসি সাপ্লাই, যে তোমার এই 3 পিন মানে এসি সাপ্লাই দিছি আমি, এসি সাপ্লাইটা আসতেছে, পরবর্তীতে ডিসিতে কনভার্ট করা হয়েছে। তাহলে এই এসি সাপ্লাইটা আমি সাপ্লাই যখন দিব, তখন এই ফ্লাক্সটা এই কোরের ভিতরে পাস হচ্ছে, এখানে কাট করতেছে, এখানে যদি লাইট দিয়ে লাইটে জ্বলবে। তাহলে যে পাশে সাপ্লাই দিচ্ছে মানে প্রাইমারি কয়েল বা মুখ্য সাইড, আর যে পাশে সাপ্লাই দেই নাই মানে আউটপুট নিচ্ছে সেটা হচ্ছে গৌণ সাইড। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের ইকুয়েশন ডিরাইভ করব, তার আগে আমরা কিছু টার্ম শিখে নেই। তাহলে প্রাইমারি সাইডের যে ভোল্টেজটা আমি সাপ্লাই দিচ্ছি তাকে আমরা প্রাইমারি সাইডের ভোল্টেজ ভিপি বলবো, বা মুখ্য সাইডের ভোল্টেজ ভিপি বলবো। এই যে প্রাইমারি সাইডের ভোল্টেজ ভিপি, প্রাইমারি সাইডে একটা কারেন্ট যাবে না, তাকে আমরা প্রাইমারি সাইডে কারেন্ট আইপি বলবো, বা মুখ্য সাইডের যে কারেন্ট বিদ্যুৎ প্রবাহ সেটা আইপি বলবো। আর প্রাইমারি সাইডের কয়টা প্যাচ সংখ্যা আছে না, তাহলে প্যাচ সংখ্যাকে আমরা এনপি বলবো, ট্রান সংখ্যা বা প্যাচ সংখ্যা। প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যা এনপি। গৌণ সাইডে বা সেকেন্ডারি সাইডে তখন আবার আলাদা করে ভোল্টেজ পাবো না, ভোল্টেজ সংখ্যা যদি প্যাচ সংখ্যা কম হয় ভোল্টেজটা কমে যাবে। তাহলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে ভিএস বললাম, সেকেন্ডারি সাইডে কারেন্টকে বললাম আইএস, বা গৌণ সাইডে কারেন্ট হচ্ছে আইএস।
আর সেকেন্ডারি সাইডে টার্ন সংখ্যা হতো এনএস, তাই না? আর প্রাইমারি সাইডে এখানে একটা কয়েল আছে, কয়েল মানে তারকে কয়েল ফেসেছি না, তারের একটা রোধ থাকে না, তোমরা চলতরিতে পড়ছিল রোধ মানে রেজিস্ট্যান্স আর, তারের একটা রোধ থাকে, যেমন এই যে জিগজ্যাগ আকারে পড়ছিল না, এইখানে একটা রোধ থাকবে, এখানে তারের একটা রোধ থাকে আর। তাহলে এই পাশের প্রাইমারি সাইডে যে রোধ সেটা হচ্ছে আর পি ধরলাম। আর সেকেন্ডারি সাইডে তো একটা কয়েল আছে, এখানে তো রোধ থাকবে, সেকেন্ডারি সাইডে কয়েলের রোধ হচ্ছে আর এস। এই টার্মগুলো বোঝা গেল কোনটাকে কি দ্বারা প্রকাশ করলাম। এখন তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে টাইপস অফ ট্রান্সফরমার টাইপস তাহলে কত প্রকার। তাহলে এই পাশে যদি দেখো প্রাইমারি সাইডে যদি আমাদের কয়েলের প্যাচ সংখ্যা বেশি থাকে আর সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যা যদি কম থাকে, তাহলে এই পাশে আমি হাই ভোল্টেজ যদি সাপ্লাই দেই, ধরো আমি 500 ভোল্টেজ সাপ্লাই দিলাম, আমি আউটপুটে পাইলাম হচ্ছে ধরো 30 ভোল্ট, তাহলে এটা কি ভোল্টেজ কমে গেল না? তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো আমরা, স্টেপ ডাউন করে দিচ্ছে। আর স্টেপ আপ মানে কি, এই পাশে ধরো আমি 30 ভোল্ট দিলাম, এই পাশে কয়েল সংখ্যা বাড়াই দিলাম, আমি এখানে 500 ভোল্ট পাবো। তাহলে দেখছো আমার প্রয়োজন অনুসারে আমি ভোল্টেজটা বাড়াই নিতে পারবো। ধরো আমার কাছে টাকা নাই, আমি 30 টাকা দিয়ে একটা 30 ভোল্টের ব্যাটারি কিনে নিয়ে আসলাম, সেটা দিয়ে আমি 500 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারছি। আবার আমার দেখা যাচ্ছে সাপ্লাই আছে হচ্ছে ধরো তোমার থুম্বাতে কিন্তু সাপ্লাই অনেক বেশি ভোল্ট, সেটা কমিয়ে আমাদের বাসা বাড়িতে তো আর 500 ভোল্ট দিলে চলবে না, সেটাকে কমিয়ে 220 ভোল্টে কনভার্ট করে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই আসছে। যেমন সেটার এক্সাম্পলটা আমি একটু তোমাকে দেখাই, যে থুম্বাই দেখতে পাও না এরকম, এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা ভোল্টেজটাকে কমানো আছে, কমিয়ে আমার বাসা বাড়িতে 220 ভোল্ট সাপ্লাই চলে আসছে। কারণ এত ভোল্ট যদি আমি ফ্রিজে দাও, এই যে আমার ল্যাপটপে দিই, পুরো নষ্ট হয়ে যাবে, সেজন্য ওটা কমিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে আবার বেশি ইউজ করা হয়েছে। তারপরে দেখো এরকম ট্রান্সফরমার দেখছো থুম্বাই, তাহলে এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা ইউজ করি। এখন আমাদের ইকুয়েশন ডেরিভেশন লাগবে, ইকুয়েশনটা কিভাবে ডেরিভেশন করতে হয় সেটা দেখো। তাহলে আমরা কি জানি, ট্রান্সফরমারের ক্ষেত্রে পাওয়ারটার কোনো পরিবর্তন হয় না, প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডের পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। পাওয়ার, এই যে পি ও ডাব্লিউ এর পাওয়ার দুইটা সমান থাকে, প্রাইমারি সাইডের পাওয়ার আর সেকেন্ডারি সাইডের পাওয়ার সমান থাকে। তাহলে আমরা লিখতে পারবো না যে পিপি প্রাইমারি সাইডের পাওয়ার আর সেকেন্ডারি সাইডের পাওয়ার সমান, ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা পাওয়ারই সমান থাকে, ভোল্টেজ আপ ডাউন করে পাওয়ার সমান করে দেয়। তাহলে এই পাশে 50 ওয়াট, এই পাশে 50 ওয়াট, ঠিক আছে? তাহলে পাওয়ারের সূত্র কি, পি ইকুয়াল টু ভিআই, ভোল্টেজ ইনটু কারেন্ট, আমরা জানি চ্যাপ্টার 3 তে পড়ছি। তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট, এই পাশের ভোল্টেজ হচ্ছে ভিপি, এই পাশে কারেন্ট হচ্ছে আইপি, তাই তো? আর সেকেন্ডারি সাইডের কারেন্ট কি হবে, ভোল্টেজ হচ্ছে ভিএস ইনটু আইএস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না ভিপি বাই ভিএস ইকুয়াল টু আইপি বাই আইএস, আইএস বাই আইপি লিখতে পারি না, আইএস বাই আইপি এটা লিখতে পারি না? সেই জন্য আমরা লিখছি দেখো ভিপি বাই ভিএস ইকুয়াল টু আইএস বাই আইপি, বুঝছি এটুকু? এখন আসো যে আমার ভোল্টেজটা কার সমানুপাতিক, এই টার্ন সংখ্যার সমানুপাতিক না, এন এর সমানুপাতিক না? তাহলে প্রাইমারি সাইডে যদি ভোল্টেজ বাড়াতে চাও টার্ন সংখ্যা বাড়া দিতে হবে না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে এটা যদি সমানুপাতিক হয়, তাহলে আমি লিখতে পারবো যে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এই দেখো এনপি বাই এনএস, কারণ এটার সাথে এটা সমানুপাতিক, এটার সাথে এটা সমানুপাতিক, সেজন্য দুইটা ইকুয়েশন আমি একসাথে মার্জ করে এই দেখো ভিএস সমানুপাতিক আমাদের এনএস, তাই লেখা যাবে না? তাহলে যে ভিপি বাই ভিএস কনস্ট্যান্ট কাটাকাটি হয়ে যাবে, এনপি বাই এনএস হবে না? ভিপি বাই ভিএস এনপি বাই এনএস কনস্ট্যান্ট কাটাকাটি হয়ে গেল ভাগ করলে। তাহলে আমি ফাইনালি কি লিখতে পারলাম, ফাইনালি লিখতে পারলাম হচ্ছে ভিপি বাই ভিএস ইকুয়াল টু আমাদের ধরো আমরা উল্টাই দিলাম, এইভাবে লিখলাম ফাইনাল ইকুয়েশন দেখো, ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস হবে না? আর এটা কারেন্টটা উল্টে যায়, কারেন্টটা হচ্ছে আইএস বাই আইপি, উল্টা, ঠিক আছে? কারেন্টটা হচ্ছে আইএস বাই আইপি, খালি ভিপি বাই ভিএস এনপি এটা সমানুপাতিক যে, কিন্তু কারেন্ট যে আবার উল্টা হয়ে গেছিল, এই যে আমরা একটু ডিরাইভ করলাম না, ভিপি বাই এসে গুণ ছিল, এবার সেগুলো কি হবে, ভাগ হবে না? ভিপি বাই ভিএস, আর এপাশে আইএস ছিল, এপাশে আইপি হয়ে গেল না? এই দেখো ভিপি বাই ভিএস আইএস বাই আইপি উল্টা, তাহলে ভোল্টেজ আর টার্ন সংখ্যা সমান সমান, কিন্তু কারেন্টটা হচ্ছে উল্টা, ভিপি বাই ভিএস এনপি বাই এনএস আইএস বাই আইপি। আর এখানে রোধের যে সমানুপাতিক, এটা আমি ডেরিভেশন করবো না, সেটা রুট অফ আর আরপি বাই আরএস, এটা আবার সমানুপাতিক কিন্তু রুট করে সমানুপাতিক, তাহলে রুট অফ আর আরপি বাই আরএস, এই সূত্র মনে থাকবে। এই সূত্র দিয়ে কিন্তু তুমি ভার্সিটি থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে তোমার এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে যত ম্যাথ আছে সবগুলো করতে হবে, এবং সবগুলো এখান থেকে আসবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। এখন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কয়েকটা কোশ্চিন তো একটা কোশ্চিন সলভ করেনি তোমার না, তাহলে এখন দেখো সুন্দরভাবে আমি কোশ্চিনগুলো সলভ করে দিই। একটা ট্রান্সফরমার দেওয়া আছে, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে ধরো এটা হচ্ছে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী আর এই পাশে হচ্ছে ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে আমাদের, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এনপি, এনপি হচ্ছে আমাদের 55 হলো। ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি, ভিপির ভ্যালু হচ্ছে 220 ভোল্ট হলো। আচ্ছা, যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 110 হয়, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী, তাহলে এন সেকেন্ডারি সাইড, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 110, তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ভিএস ইকুয়াল টু হোয়াট, সূত্র কি, ভিপি বাই ভিএস ইকুয়াল টু এমপি বাই এনএস,
তাহলে ভিপি কত, ভিপি হচ্ছে 220, ভিএস কত, ভিএসটা বের করতে হবে, ইকুয়াল টু এনপি কত 55, এনএসটা কত 110। এখানে এক্স ধরে ক্যালকুলেটর করতে পারো, শর্টকাটে করতে পারো, বের করো, শর্টকাট শিখে দেখি, ইন্টারনেট কাজে লাগাতে পারবা। তাহলে প্রথমে তুমি পুরোপুরি ইকুয়েশন তুলবা এভাবে, এই যে এই ভাগ দিছো, তাহলে 220 লিখছো। এখন ভিএস টা কে আমরা তো ভিএস লিখবো, আমরা এক্স লিখবো, এক্স। এই যে এক্স কিভাবে লেখে, এটা আলফার উপরে হলুদ গোলাপি কালার আছে না, এক্স এর উপরে গোলাপি কালার আছে না, তাহলে আলফা এক্স দিলে এক্স চলে আসছে। তারপর সমান দিতে হবে, সমান দেখো লাল না, ওই যে তাহলে আলফা এটা দিলে সমান হবে, প্র্যাকটিস করবে আসলে। ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই কত 110, এটাকে এখন সলভ করতে হবে ইকুয়েশনটাকে। তাহলে এই যে সলভ কি হলুদ না, তাহলে শিফট সলভ একটা সমান দিতে হবে। তাহলে দেখো ফাইনালি আমাদের এখান থেকে ভিএস এর মান চলে আসবে একবারে, মানে আমার আর ওই আর হারাড়ি গুণ করে তুমি এক্সামে 2 লাইন করে দিও, কিন্তু ফাইনাল অ্যান্সারটা আমার চলে আসবে, একটু টাইম নিবে, মানে আমরা ক্যালকুলেশন করতেছি আর কি। তো আমি ক্যালকুলেটর একটু ফাস্ট হয়, এটা ঠিকই আছে। দেখো কত আসছে 440, এই যে 440 ভোল্ট হচ্ছে আমার অ্যান্সার, 440 ভোল্ট আমার অ্যান্সার, দেখছো? তাহলে তুমি চাইলে যে কোনো এক্স ইকুয়েশন করতে পারো, ম্যাথের 50% এমসিকিউ করা যায় এইভাবে, এই যে এক্স ধরে ক্যালকুলেশন করা যায়। তো ক্যালকুলেটর যেহেতু আছে, তুমি ফায়দা কেন নিবে না, সময় না কেন নষ্ট করবে, কারণ ইন্টারনেট রেজাল্ট খারাপ করা যাবে না। তাহলে বুঝছো সিস্টেমটা কি? আচ্ছা, তাহলে এটা আমাদের দেখে নিলাম। এখন আসো যে এই অঙ্কটা দেখি আমরা, এটা বইটা আসছিল যে একটা ট্রান্সফরমারের 100 ভোল্ট সরবরাহ করে, এগুলো ম্যাথ করে তো সমস্যা নাই, একটু হার্ড ম্যাথ করে, হার্ডও না সহজ ম্যাথই রাখছি, বেশি হার্ড রাখিনি আমি। মানে এগুলো আবার বোর্ডেও আসছে, মানে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমার বোর্ডের জন্য প্রযোজ্য, সাথে তোমাকে দেখাচ্ছে যে এগুলো বোর্ডেও আসছিল, এই আর কি। তুমি কোশ্চেন সলভ করে দেখবে যে এই রেশিও আকারে বোর্ডের প্রশ্ন চলে আসছে। তাহলে আমাদের একটা ট্রান্সফরমারের এত ভোল্ট সরবরাহ করলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করতে পারে। তাহলে এত ভোল্ট সরবরাহ করছি, তাহলে প্রাইমারি সাইডে ধরো ভোল্টেজ ভিপি দিলাম হচ্ছে 100 ভোল্ট, সরবরাহ করছে হচ্ছে আইপি হচ্ছে 2 অ্যাম্পিয়ার সরবরাহ করতে পারে, ঠিক আছে? মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে হচ্ছে এত। এখন এই জিনিসটা কি, মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, মুখ্য কুণ্ডলীকে পাক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এনপি, আর গৌণ কুণ্ডলীকে এনএস। এই পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1/20, 1/20, তাই না? এখন বলছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে আইপি ইকুয়াল টু হোয়াট, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপি ইকুয়াল টু হোয়াট। তাহলে ট্রান্সফরমার সরবরাহ করছিল কত 100 ভোল্ট, তাহলে ভিপি হচ্ছে আমার 100 ভোল্ট, আর 2 অ্যাম্পিয়ার তাহলে সরবরাহ করতে, যেহেতু প্রাইমারিটা বের করতে বলছে, তার মধ্যে সেকেন্ডারিতে দেওয়া আছে এটা, তাই না? যেহেতু প্রাইমারিটা বের করছে, তাহলে এত অ্যাম্পিয়ার সরবরাহ করছে, মানে আউটপুটে এত অ্যাম্পিয়ার সরবরাহ করতে পারে 2 অ্যাম্পিয়ার, তাহলে সেকেন্ডারিতে কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সূত্র কি বলছি, তাহলে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, আইএস বাই আইপি, এটা আমরা জানি। তাহলে এনপি বাই এনএস এই রেশিওটা দেওয়া আছে, এই রেশিওর ভ্যালু দেওয়া আছে 1/20, তাই না? 1/20 দেওয়া আছে। এখন আমাদের ভিপির ভ্যালুটা এত দেওয়া আছে, আইএস এর ভ্যালুটা এত দেওয়া আছে, আইপিটা বের করতে বলছে। তাহলে অর্থাৎ এই আইপির ভ্যালু দেওয়া আছে, দেখো আইপির ভ্যালু দেওয়া আছে হচ্ছে, আইএস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি এই আইএসটা বের করতে পারবো না, এই আইএস এক্স ধরে এখন করো তো দেখি পারো কিনা। প্রথমে একটু ভাগ রেশিও করে নাও, ওই যে ভাগ দাও, ভাগ দিয়ে 1/20 লেখো, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 40। 1/20 লেখছো, তবে ইকুয়াল দাও, ওই ইকুয়াল না, ওই যে ওই আলফা ইকুয়াল দিতে হবে। আচ্ছা দেখ ও কি অবস্থা আছে, আবার নতুন করে করো। হ্যাঁ 1/20 হচ্ছে দিছো আলফা দিয়ে সলভ, আগে না ওই 2/x লেখছো, 1/20 তারপর ইকুয়াল লেখো, ইকুয়াল দাও, এটাই তো স্যার দেখো সেদিন প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি প্রথমে 1/20 দিলাম, 1/20, আচ্ছা তারপর ইকুয়াল দিতে হবে না, এই যে শিফট ইকুয়াল, এই যে ক্যালকের উপরে ইকুয়াল আছে, তাহলে আলফা ক্যাল দিলে ইকুয়াল চলে আসবে, তারপর 2 এত, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে আমার এক্স, এক্স কত, এই যে আলফা, এই যে এক্স, দেখো আলফা এক্স দিছি, আলফা দিয়ে এক্স দিছি, এবং এটাকে সলভ করতে হবে, ইকুয়েশন লেখার পরে সলভ করতে হবে, শিফট সলভ ইকুয়াল। দেখো আসুক আমরা এখন অ্যান্সারটা লিখ, কত আসছে 40, তাহলে হচ্ছে এই 40 অ্যাম্পিয়ার হচ্ছে আমার কারেন্ট, কত 40 আসছে না, হ্যাঁ 40, দেখছো 40 অ্যাম্পিয়ার। তাহলে অঙ্কটা কি বেশি ঝামেলাদায়ক না, কিন্তু তোমার ওই বেসিক থেকে কোশ্চেন গুলো আসছে, তাহলে বইয়ের যদি বেসিক থেকে করে, ঢাকা ভার্সিটির বেসিক থেকে করে, তারপর হচ্ছে আর অন্যান্য ভার্সিটিতে কথাই নাই, কিন্তু ওই যে চান্স পেতে গেলে তোমাকে বেসিক গুলো পারতে হবে, তাহলে চান্স পাবো। এখন এটা ডিইউতে আসছিল, দেখো
যে এত বাই এত স্টেপ ডাউন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে এত ওয়াট এবং গৌণ কুণ্ডলীতে এত প্রবাহ হচ্ছে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, এই যে রেশিও দেওয়া আছে না, স্টেপ ডাউন ট্রান্সফরমার রেশিও দেওয়া আছে, ভিভি বাই ভিএস দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এত কি এখন বলো ক্ষমতা, ক্ষমতার সূত্র কি? ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 10 কিলোওয়াট। আর ক্ষমতার ভিতরে কি থাকে? ক্ষমতার ভিতরে ভোল্টেজ ইনটু কারেন্ট থাকে না? মুখ্য কুণ্ডলীর ক্ষমতা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কত হচ্ছে? ভিপি ইনটু আইপি ইকুয়াল টু 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে? আর দেখো গৌণ কুণ্ডলীতে এত অ্যাম্পিয়ার প্রবাহ দেওয়া আছে, তাহলে আইএস এর ভ্যালু দেওয়া আছে গৌণ কুণ্ডলীতে। আইএস এর ভ্যালু হচ্ছে 25 অ্যাম্পিয়ার। তারপর বলছে কি যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত হবে? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ মানে হচ্ছে ভিপি ইকুয়াল টু পার। তাহলে এই রেশিওটা তোমাকে দেওয়া আছে, এই যে আমাদের এই যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করতে বলছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বের করতে বলছে, তাহলে ইপিটা বের করতে বলছে। এদের রেশিও দেওয়া ছিল এনপি বাই এনএস ইকুয়াল টু আমাদের কত? এই যে 8/1:8 না, তাহলে 1/8, তাই না? তাহলে এনপি বাই এনএস কত হবে? 8/1 হবে। ধরো ভিএস বাই ভিপি স্টেপ ডাউন বলছে, তাহলে ভিএস বাই ভিপি যদি আমাদের 8/1 হয়, 1/8 হয়, তাহলে ভিএস বাই ভিপি কত হবে? ভিপি বাই ভিএস সেটা হচ্ছে 8/1 হবে না? উল্টা যাবে। তাহলে আমাদের ভিপি বাই ভিএস, এই যে ইপি বাই এস ইকুয়াল টু এনপি বাই এনএস, তাহলে এই যে ভিপি বাই ভিএস এর ভ্যালু হচ্ছে 8/1 বসাই দিছি। আর ইএস এর ভ্যালু হচ্ছে আমাদের 400 আসছে, এই যে ভোল্টেজ ইনটু কারেন্ট। আর আমরা কি জানি প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম থাকে, তোমাকে বলছিলাম না ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম থাকে। তাহলে আমাদের প্রাইমারি সাইডের কারেন্ট দেওয়া আছে, তাহলে এই কারেন্টের সেকেন্ডারি যে কারেন্টটা প্রাইমারি সাইডের কারেন্ট সেমই থাকবে, কারণ আমাদের তো পাওয়ারের ভ্যালু সেম, 10 কিলোওয়াট পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, দেখো তোমাকে আমি বুঝাই, মনে বুঝে নিতে আমার কি বলছি, ট্রান্সফরমারের পাওয়ার সেম, পিপি সমান ইএস, এটা আমরা জানি না? আচ্ছা, অর্থাৎ আমার যে প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম, আমাকে দেওয়া আছে যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা অর্থাৎ পিপির ভ্যালু দেওয়া আছে, এই যে পিপির ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত? 10 কিলোওয়াট। তাহলে এই 10 কিলোওয়াট পিপি সমান যেহেতু পিএস, তাহলে এই 10 কিলোওয়াট সমান আমি লিখে নিই, এখানে 10 কিলোওয়াট লিখে নিলাম। ঠিক আছে, তাহলে 10 কিলোওয়াট মানে হচ্ছে এই যে 10,000 ইকুয়াল টু, এন্ড পিএস মানে কি? পিএস মানে হচ্ছে ভিএস ইনটু আইএস না? এখন আমার এখান থেকে এই ভিএসটা আমি বের করতে পারবো। ভিএস সমান কত হবে? 10,000 ডিভাইডেড বাই আইএস, লিখতে পারবো না? 10,000 ডিভাইডেড বাই আইএস এর ভ্যালু কত? 25, লিখতে পারবো না? এই যে 10,000 বাই 25 মানে হচ্ছে 400 ভোল্ট। তাহলে আমি এই সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা পেয়ে গেলাম। সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে, এটার ভাগ কেমন করবে এটা শিখতে হবে। এই যেমন এটার ভাগ করবে তুমি হচ্ছে 5 দিয়ে করো প্রথমে, তাহলে 5 5 25, আর এখানে 5 দিয়ে করো, 5 2 10, আর এখানে কত শূন্য থাকে? 3টা শূন্য থাকে, তাহলে এখানে থাকে যে 2 লিখে 3টা শূন্য ডিভাইডেড বাই 5, আবার এটাতে ভাঙো 4 5 20, আর 2টা শূন্য, এদের 400 ভোল্ট, এদের 400 ভোল্ট। ঠিক আছে, এটা যেহেতু আগে আসছিল তারপরে এবার হাতে কলম করা যাচ্ছে, বুঝতে পারছো? 14-15 আসছিল, তারপরে হাতে কলম করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 400 ভোল্ট আমরা পাইলাম, 400 ভোল্ট পাইলাম। এখন একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বলতে আমাদের কি বোঝাচ্ছে? মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বলতে এখানে এই রেশিওটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? রেশিওটা আমাদের তুমি দেখো এনপি বাই এনএস আমরা জানি, আর একটা রেশিও জানি হচ্ছে এনএস বাই এনপি। তাহলে এত স্টেপ ডাউন মানে কি? ভোল্টেজটা সে কমাই দিছে, ভোল্টেজটা সে কমাই দিছে, তাহলে এখানে রেশিওর ভ্যালুটা কত আসবে? আমরা কি জানি এনপি বাই এনএস একটা রেশিও আছে, আর একটা হচ্ছে এনএস বাই এনপি একটা রেশিও আছে। তো 1:8 মানে কত? 1/8, তাই না? তাহলে আমাদের এনএস বাই এনপি সমান হচ্ছে 1/8 দেওয়া আছে। এনএস বাই এনপি, এনএস বাই এনপির ভ্যালু দেওয়া আছে 1/8, তাহলে এনপি বাই এনএস কত হবে? 8/1, উল্টা। তাহলে 8/1 বসাই দিলাম, তারপর 400 বসাই দিলাম, আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আর এতে তো আমরা 400 বের করছি একটু আগে, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো যে এটা আমরা দেখি, একটা আরোহী ট্রান্সফরমারের 100 ভোল্ট সরবরাহ করা হলো, আরোহী ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করা হয়েছে, মানে সাপ্লাই দেওয়া হয়েছে। তাহলে কি প্রাইমারি সাইডের সাপ্লাই দেওয়া হয়েছে, সে কত? 100 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে কারেন্টের ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কোন সাইডে কারেন্ট আমরা একটু পরে দেখতেছি। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, তাহলে মুখ্য হচ্ছে এনপি ডিভাইডেড বাই এনএস, সেটা হচ্ছে 1/30, এটা বুঝছো?
মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইএস এর বুয়েটের ম্যাথ দেখছো, বরিশাল বোর্ড 10-এ আসছিল, বুয়েট সেটা আবার কপি পেস্ট করতে। বরিশাল বোর্ড 2010-এ আসছিল আর বুয়েট কপি মারছিল আচ্ছা 9-10-এ, ওই 10-এতে আবার এটাও দিছিল 9-10 সেশনে। তাহলে দেখছো বোর্ডের কোশ্চেন আর বোর্ডের কোশ্চেনের পার্থক্য নাই। তাহলে এই যেহেতু আমাদের মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপি ইকুয়াল টু হোয়াট, তাহলে এটা কোন ভ্যালু দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে আইপি সমান আমাদের বের করতে বলছে, তাই তো? তাহলে ট্রান্সফরমারের বহি ক্ষমতা মানে আউটপুট পাওয়ার পি সেকেন্ডারি, এটাও বের করতে বলছে, এটাও বের করতে বলছে। তাহলে এখন আমাদের সূত্র কি জানো? ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা তুমি জানো। তাহলে আমাদের এই এনপি বাই এনএস এই রেশিওটা দেওয়া আছে 1/30। আমাদের কি দেওয়া আছে আর আমাদের দেওয়া আছে আইএস, এই যে আইএস এর ভ্যালু হচ্ছে আমাদের 2, আর আইপিটা বের করতে বলছে না, এই যে আইপিটা এক্স রে চলে আসবে না, এক্স রে চলে আসবে। দেখো আইপির ভ্যালু আসে হচ্ছে আমাদের 60 অ্যাম্পিয়ার, আইপির ভ্যালু আসে কত? 60 অ্যাম্পিয়ার। আচ্ছা আইপির ভ্যালু যদি 60 অ্যাম্পিয়ার আসে, আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, পাওয়ার। সেকেন্ডারি সাইডে পাওয়ারের সূত্র কি? ভোল্টেজ, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ইনটু সেকেন্ডারি সাইডে কারেন্ট, তাই তো? এখন সেকেন্ডারি সাইডের ভোল্টেজের ভ্যালু কিন্তু আমার জানা নাই, কিন্তু সেকেন্ডারি সাইডে কারেন্টের ভ্যালু জানা আছে 2 অ্যাম্পিয়ার। এই যে সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার আউটপুটে পাওয়া যাচ্ছে, মানে সেকেন্ডারি সাইডে কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কিন্তু এখন আমার জানা নাই, এটা আমার লাগবে। তাহলে আমাদের ভিপি বাই ভিএস এনপি বাই এনএস জানি না, আর এনপি বাই এনএস সমান হচ্ছে 1/30 আমরা জানি, আর ইপি ভোল্টেজ দেওয়া ছিল 100 ভোল্ট, 100 ভোল্ট বসাই দিলাম, তাহলে এখানে ইএস পাবো না, ইএস পাবো, ইএস এর ভ্যালুটা এখানে বসাই দিব, আইএস টা আমি আগেই জানি, ভ্যালু বসাই দেবো, পাওয়ারটা পেয়ে দেবো। ইএস মানে হচ্ছে সেকেন্ডারি সাইড ভিএস, ইএস মানে ভিএস, চলবে? আচ্ছা এখন আসো যে নতুন টপিকে, সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি? যে এই যে এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখছিলাম না যে এন ফাই ইকুয়াল টু এল আই, এখানে কিন্তু একটা কয়েলই ছিল, এন ফাই ইকুয়াল টু এল আই, একটা কয়েলের বিদ্যুৎ সরবরাহ করছিলাম, ব্যাটারি সাপ্লাই দিছিলাম, তাই তো? এখন আমরা কি করব, এসি সাপ্লাই দিছি এই পাশে এটার আবেশের কারণে এখানে আমাদের ফ্লাক্স কাট করতেছে না, যার কারণে লাইটটা আপ ডাউন করতেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফ্লাক্সটা যেহেতু সমানুপাতিক, এন টু এন ফাইটা আমাদের দেখো এন ফাইটা কারেন্টের সমানুপাতিক আসছিল, আমরা এটা পড়ছিলাম না, এন ফাইটা কারেন্টের সমানুপাতিক আসছিল, শুধু ফাই সমানুপাতিক কারেন্ট আসছিল, সেখানে আমরা এন সংখ্যক পাক থেকে এন ফাই দিছিলাম। এখন যখন এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে, মানে এই সাইকেল যখন কারেন্ট তৈরি হচ্ছে, কোন সার্কিটের কারণে? এই সার্কিটের কারণে না? তাহলে এই সার্কিটে যে কারেন্টটা পাচ্ছি আমি, এই সার্কিটের কারণে কারেন্টটা পাচ্ছি, এবং এই কারেন্টটা আয়নটা যদি বাড়াই, তাহলে এই সার্কিটের কারেন্টের ভ্যালুটা কম বেশি হয়। আর তাহলে এইটার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা কত? এন ফাই 2 ধরে নিলাম। এটা সমানুপাতিক কার? কারেন্ট আই ওয়ান এর না? আই ওয়ান এর কারেন্টটা বাড়ালে এটার এই এন ফাই 2 বেড়ে যায়, তাই তো? একমত তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এন ফাই 2 সমান সমান, এখানে তো যেহেতু মিউচুয়াল ইন্ডাকটেন্স, একটার কারণে আরেকটা তৈরি হয়েছে, সেজন্য এম আই দিয়ে দিব, এম আই ওয়ান দিয়ে দিব। তাহলে আগে দুটো সূত্র পড়ছি, এন ফাই ইকুয়াল টু এল আই, আর একটা সূত্র হচ্ছে এন ফাই ইকুয়াল টু এম আই, এটা মনে রাখলে চলবে। এন ফাই ইকুয়াল টু এল আই, এন ফাই ইকুয়াল টু এম আই। এম আই কখন ইউজ করবো? যখন দুইটা আলাদা আলাদা ট্রান্সফরমারের অ্যাকশনটা থাকবে, আলাদা আলাদা কয়েল থাকবে। আর এটা কখন ইউজ করবো? শুধু একটা কয়েলই থাকে, দুইটা কয়েল তো থাকে না, আমরা গতকাল আলোচনা করছি ডেরিভেশন সহকারে। আমরা ডেরিভেশন সহকারে দেখতে চাইলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই। এখন তাহলে আমাদের ফাইনালি এই সূত্রটা আমরা এখান থেকে ডেরিভেশন করলাম, এবং তাহলে আমরা কি দেখতে পারতেছি, এই কয়েলের যে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই সমান এন ডি ফাই বাই ডিটি। ডি ফাই 2 মানে এখানকার যে ফ্লাক্স সংখ্যা কাট করছে, মানে এখানে যে ফ্লাক্সটা কাট করতেছে সেটা হচ্ছে এন ডি ফাই 2 বাই ডিটি। তাহলে আমি তড়িৎচালক শক্তি এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা আমি পেয়ে যাবো, ইটুটা পেয়ে যাবো। এটার সমান আবার লেখা যায় এল ডিআই বাই ডিটি, এটা ডেরিভেশন আমি দেখালাম না, এটা ডেরিভেশন আছে, এল ডিআই বাই ডিটি এটার সমান লেখা যায়, বুঝছো? তাহলে আমরা কয়টা সূত্র দেখলাম? সূত্র দেখছিলাম হচ্ছে ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি শিখছিলাম, সেখান থেকে আমরা লিখতে পারলাম হচ্ছে এল ডিআই বাই ডিটি লিখলাম, এল ডিআই বাই ডিটি লিখলাম, ঠিক আছে না? আবার এখানে এই সূত্রটা আসার পরে আমরা এখান থেকে এটা লিখছিলাম, এটা দেইনি এখনো, তাহলে ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, এল এর জায়গায় শুধু এম দিয়ে দেব। আগের সূত্রের তুলনায় এখানে শুধু পার্থক্য কি? এম ডিআই বাই ডিটি। তাহলে সূত্র কয়টা হলো? সূত্র হচ্ছে এখানে যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকে তাহলে মুখ্য ইন্ডাকটেন্স যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এটা সমান আমাদের এম ডিআই বাই ডিটি, চলবে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা দুই একটা ম্যাথ সলভ করার পরে আমরা এখানে যাই। আচ্ছা, ম্যাথ তো আমরা পরে দেখি, এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক শুরু হলো, এই অধ্যায়ের টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এসি কারেন্টের ইকুয়েশন, তারপর আরএমএস ভ্যালু, রুট ভ্যালু, এগুলো আমরা দেখবো। তাহলে তার আগে দেখার আগে তুমি একটু লক্ষ্য করে ভালোভাবে দেখো যে আমরা কিভাবে এসি সাপ্লাইটা তৈরি করতে পারি। এসি সাপ্লাইটা তৈরি করতে পারি এইভাবে
যে আমরা এই পাশে একটা নর্থ পোল, এই পাশে একটা সাউথ পোল দিব। এখানে একটা কন্ডাক্টরের লুপ নিছি, দেখো কন্ডাক্টর লুপ নিছি না? এই কন্ডাক্টরকে যদি আমি ঘোরাতে থাকি এভাবে, তাহলে দেখা যায় এখানে একটা এই যে ইলেকট্রন গুলো দেখো আপ ডাউন করতেছে না? তাহলে এখানে যদি লাইট দেয়, লাইটটা আপ ডাউন করবে না? এবং আপ ডাউন করার কারণে দেখো এখানে একটা সাইন ওয়েভ তৈরি হচ্ছে। তার মানে এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম ওয়েভ আকৃতি, এসি ওয়েভ তৈরি হচ্ছে। এসি ওয়েভ, আমরা এসি ওয়েভের একটা বেসিক জিনিস পড়ছিলাম, তাই না? তাহলে এখানে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসি ওয়েভ। এসি ওয়েভ তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এসি ওয়েভ নিয়ে আমরা পড়বো। আর এসি ওয়েভের বৈশিষ্ট্যটা কি? এটা যদি 0 পয়েন্ট হয়, 0 পয়েন্টের ক্ষেত্রে একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে, একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে। তার কারণে মানে এটা তারা এটাই বোঝাচ্ছে যে আমার যে সাপ্লাই ভোল্টেজটা আছে, সাপ্লাই ভোল্টেজ দেখো সাইন ওয়েভ এরকম দেওয়া আছে না? সাপ্লাই ভোল্টেজটা এইরকম, অর্থাৎ এর পোলারিটিটা অনবরত চেঞ্জ হচ্ছে। তুমি লক্ষ্য করো, যখন প্লাস, এই যে প্লাস পোলারিটি মানে কি বোঝাচ্ছে? এই যে পজিটিভ সাইকেলে বোঝাচ্ছে, পজিটিভ উপরের দিকে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে উপরেটা নেগেটিভ হয়, তখন এই নেগেটিভ মানে নিচের দিকে। তাহলে সাপ্লাই ভোল্টেজটা অনবরত দিক পরিবর্তন করতেছে, যার কারণে এখানেও আমার লাইটটা আপ ডাউন করতেছে, বুঝছো? তাহলে এই প্লাস মানে কত? এই প্লাস মানে উপরে, আর এই মাইনাস মানে কত? নিচে। আবার প্লাস মানে উপরে, মাইনাস মানে নিচে। তার মানে প্লাস মাইনাস অনবরত চেঞ্জ হওয়ার কারণে এখানে যে লাইটটা দিচ্ছে, সেই লাইটটা অনবরত আপ ডাউন হচ্ছে। আপ ডাউন হওয়ার কারণে আমাদের 1 সেকেন্ডে যেহেতু 50 বার এটা আপ ডাউন হচ্ছে, যার কারণে আমাদের চোখ সেটা ধরতে পারতেছে না, বুঝছো? বেসিক বিষয় বুঝছো? এই যে দেখো, তাহলে আমাদের এই যে ব্যাটারি ভোল্টেজটা দেখো অনবরত চেঞ্জ হচ্ছে, যার কারণে ইলেকট্রনটা অনবরত চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে লাইটটা দিলে অনবরত আপ ডাউন হচ্ছে। অর্থাৎ এটা যদি গ্রাফ আমি অঙ্কন করি তাহলে এরকম পাবো। এবং সেটা কাঁপতেছে দেখো প্লাস এ থেকে মাইনাসের মধ্যে কাঁপতেছে, প্লাস এ থেকে মাইনাসের মধ্যে কাঁপতেছে। তাহলে এসি সাপ্লাই ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে? এই কারেন্টের ডিরেকশনটা অনবরত এরকম আপ ডাউন করতেছে। মানে ডিসি ক্ষেত্রে ফিক্সড, ডিসি ক্ষেত্রে তো আমাদের এরকম ফিক্সড থাকে। এসির ক্ষেত্রে দেখো এই যে কারেন্টের ডিরেকশন অনবরত আপ ডাউন হচ্ছে। এখানে হচ্ছে লাইট দেয়, লাইটে কিন্তু চলতে থাকবে, নিতে থাকবে, চলতে থাকবে, নিতে থাকবে, ঠিক আছে? এখন আসো যে এসি কারেন্ট আমরা কাকে বলবো? তাহলে যে কারেন্টের দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে দেখো এই কারেন্টের দিকটা একবার প্লাস ছিল, একবার মাইনাস হয়, একবার প্লাস হয়, একবার মাইনাস হয়, দিকটা অনবরত পরিবর্তন হচ্ছে না? তাকে আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলে থাকি। তাকে আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো এসি কারেন্টের ক্ষেত্রে আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, এই ওয়েভটা কিভাবে তৈরি হয়? আমি যদি বৃত্তাকার পথে একবার ঘুরে আসি, তাহলে এরকম একটা সম্পূর্ণ এসি ওয়েভ তৈরি হয়। তাহলে এখান থেকে শুরু করে আমি যদি বৃত্তাকার পথে একবার ঘুরে আসি, এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম একটা সাইন ওয়েভ তৈরি হয়। সাইন ওয়েভ তৈরি ক্ষেত্রে এটা হচ্ছে পাই, এটা আমরা পরে দেখবো, মানে 180 ডিগ্রি। যেমন তো এখনই বোঝায়, নাহলে পরে আবার ঝামেলা পড়ে যাবে। পাই বলতে 180 ডিগ্রি কিভাবে হচ্ছে? আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি 180 ডিগ্রি না? তাহলে এই জায়গাটা কি হবে? পাই হবে না? 180 ডিগ্রি হবে না? আর সম্পূর্ণ ঘুরে আসলে 360 ডিগ্রি হবে না? তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি। পাই মানে কত? এটা হচ্ছে পাই। আর এটা কত? 2 পাই মানে 360 ডিগ্রি না? 2 পাই। তাহলে এর অর্ধেক কত হবে? পাই বাই 2 হবে না? মানে 90 ডিগ্রি হবে না? পাই বাই 2 মানে 180 ডিগ্রি বাই 2 90 ডিগ্রি। আর তাহলে এটা কত হবে? 2 পাই। 2 পাই মানে কত? 360 ডিগ্রি, তুমি জানো। আর এটা কত হবে? 3 পাই বাই 2। দেখো এটা আমি 3 পাই বাই 2 এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। এইটুকু হচ্ছে পাই বাই 2, এইটুকু হচ্ছে পাই, তাই তো? আবার এইটুকু হচ্ছে পাই বাই 2, তাই তো? তাহলে পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2, কয়টা পাই বাই 2 হলো? 3টা পাই বাই 2 হলো না? দেখো এটুকু হচ্ছে পাই বাই 2, এটুকু হচ্ছে পাই বাই 2, আবার এইটুকু অংশ হচ্ছে পাই বাই 2। তাহলে কয়টা পাই বাই 2 হলো? 3টা। তাহলে 3 পাই বাই 2। 3টা পাই বাই 2 যোগ করো, পাই বাই 2 যোগ পাই বাই 2 যোগ পাই বাই 2, 3 পাই বাই 2 অ্যান্সার আসবে। লসাগু করো, এই যে 1 2 3, তাহলে 3 পাই, এই যে 3 পাই বাই 2, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? এসি কারেন্টের বেসিক জিনিস আমরা এখান থেকে শিখে নিলাম, ওয়েভটা শিখে নিলাম। এখন আমাদের এই যে তুমি যদি একটা কন্ডাক্টরের লুপ করে একটা ম্যাগনেট নিয়ে ঘোরাও, এরকম ঘোরাতে থাকো, তাহলে তুমি এসি উৎপন্ন করতে পারবে, অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করতে পারবে। এখন তাহলে দেখো এই যে আমি একটা লুপ নিয়ে এরকম জাস্ট ঘোরাচ্ছি, তাহলে দেখো এই লাইটটা অনবরত আপ ডাউন হচ্ছে। তার মানে এখানে একটা এসি সাপ্লাই, এসি কারেন্ট আমি উৎপন্ন করতে পারছি, বুঝছো? তাহলে জাস্ট একটা ম্যাগনেট নিয়ে যদি একটা কয়েল তৈরি করে ঘোরা, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এভাবে তৈরি করে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এভাবে বিদ্যুৎ তৈরি করে। সেটা তোমরা বেসিক জিনিস পড়তেছো, ওখানে গেলে ডিটেলস পড়বে। তাহলে এখানে একটা লাইট দিয়ে লাইটটা কিন্তু জ্বলতে থাকবে। এখন আমাদের এই কয়েলের যে আবেশটা তৈরি হবে সেটা ফ্যারাডে সূত্র অনুযায়ী তৈরি হবে না? আবেশের কারণে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে না, সেই ভোল্টেজটা তো লাইটটা জ্বলাতে সাহায্য করবে, তাই তো? এখানে তো বাইরে থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয় নাই, কয়েল ঘোরালেই তো এখানে ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজটা আমাদের লাইটে চলে আসবে। তাহলে আমরা কি জানি? ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, আমরা জানি না? তাহলে এই কয়েলের ভোল্টেজের পরিমাণ কত? ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এন হচ্ছে পাক সংখ্যা, এখানে একটা হলে একটা, 10টা হলে 10টা। ফাই হচ্ছে কতটুকু ফ্লাক্স কাট করতেছে তার পরিবর্তনের হার, অবশ্যই এখানে পরিবর্তন করতে হবে ফ্লাক্সটাকে। আচ্ছা এটা লাগবে না। এখন আসো যে আমাদের এই বিষয়টা আরেকটু অ্যানালাইসিস করি। সেটা হলো যে, না এটা লাগবে না, এটা আবার পরে দেখবো। তাহলে এসি ওয়েভ আমরা কাকে বলতেছি? যাদের একটা পজিটিভ সাইকেল, একটা নেগেটিভ সাইকেল থাকে, তাই তো? একটা পজিটিভ নেগেটিভ, তাহলে এটা একটা এসি ওয়েভের গ্রাফ, এটাও কিন্তু একটা এসি ওয়েভের গ্রাফ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটাও কিন্তু এসি ওয়েভের গ্রাফ। আবার এটাও কিন্তু একটা এসি ওয়েভের গ্রাফ, পজিটিভ নেগেটিভ, এটাও কিন্তু আমরা এসি ওয়েভ বলতে পারি, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে?
তাহলে এগুলো সবগুলো কিন্তু এসি ওয়েভের গ্রাফ আমরা বলতে পারবো। তাহলে দেখো এটাও কিন্তু এসি ওয়েভের গ্রাফ, দেখছো প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, প্লাস এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এভাবে চলতে আছে, এটাও সবগুলো জিগজ্যাগ হলো সমস্যা নেই। তাহলে এসি ক্ষেত্রে আমাদের গ্রাফটা হচ্ছে যে এটা, অল্টারনেটিং কারেন্টের গ্রাফ হচ্ছে এটা, অর্থাৎ অনবরত দিক পরিবর্তন হচ্ছে। আর ডিসির ক্ষেত্রে দেখো কোনো দিক পরিবর্তন হচ্ছে না, তার কারেন্টের ভ্যালু যদি 5 অ্যাম্পিয়ার থাকে 5 অ্যাম্পিয়ারই আছে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে 5 অ্যাম্পিয়ার আবার 0 আবার -5 অ্যাম্পিয়ার, সেজন্য এটা 5 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে -5 অ্যাম্পিয়ার, এরভাবে অনবরত দিকটা পরিবর্তন হতে থাকতেছে, যার কারণে এসির ক্ষেত্রে দিক পরিবর্তন হয় আর ডিসির ক্ষেত্রে কোনো দিক পরিবর্তন হয় না, ফিক্সই থাকে। এখন আসো যে আমাদের সাইকেল তো বুঝছো, এটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা এখান থেকে ম্যাথ করতে হবে, না হলে কিন্তু পারবে না। আর 270 ডিগ্রি, এটা তো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, T/4 বলতে কি বোঝাই আমি। পুরোটা হচ্ছে আমাদের টি, ধরো পাই, পুরোটা হচ্ছে পাই, অর্ধেক কত π/2 না, π/2 মানে T/2। এখন T/2 এর অর্ধেক কত হবে? T/4। তাহলে এই দেখো T/2 তার আবার অর্ধেক, তাহলে T/2 গুণ 1/2 না, নিচে পরে মানে 1 আছে, তাহলে T/4 না, আবার বলবো, তাহলে T/2 এর অর্ধেক যদি আবার করো, এইটুকু অর্ধেক, তাহলে T/4 পাবা না? আচ্ছা ঠিক আছে। তাহলে এইটুকু যদি আমাদের T/4 হয়, এইটুকু অংশ T/4, ভালো কথা বুঝলাম, এইটুকু হচ্ছে আমাদের T/2, তাই তো, পুরোটা হচ্ছে T/2। তাহলে আমাদের এইটুকু অংশ কতটুকু হবে? এইটুকু অংশ যদি T/2 হয়, তাহলে এইটুকু অংশ কতটুকু হবে? তাহলে শর্টকাটে দুই নিয়মে শেখাচ্ছি, দেখো একটা হচ্ছে একটা T/4, এইটুকু T/4, তাই না? তাহলে T/4, একটা T/4, দুইটা T/4, এইটুকু কত হবে? তিনটা না, তাহলে তিনটা T/4। অথবা তুমি এভাবে করতে পারো T/4 যোগ T/4, T/4 যোগ T/4, তাহলে তিনটা T/4। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা কি, এইটুকু হচ্ছে T/4 আর এইটুকু হচ্ছে T/2 আর এইটুকু হচ্ছে T/4, তাহলে T/2 যোগ T/4, ওই তাও পরে ক্যালকুলেশন লসেও করে ক্যালকুলেশন করে 3T/4 তুমি পাবে। কারণ হওয়াটা স্বাভাবিক, নিয়ম, তাদের নিয়মের বাইরে তুমি যাই না, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তাহলে এই T/4 দিয়ে, T/2 দিয়ে, T দিয়ে, পাই দিয়ে, π/4 দিয়ে, পাই দিয়ে, বেসিক জিনিস বুঝছো? এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন সলভ করতে হবে, ভালোভাবে মাথায় রেখো। এখন তাহলে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা আমরা দেখি, অনেক সুন্দর সুন্দর পড়া আছে আমাদের এখান থেকে, কিন্তু বোর্ড কোশ্চেন আসছে, আমি আগে বলছি, তুমি মনে হয় এখান থেকে দেখছিলা, সেজন্য মনে হয় পারো নাই, পারছিলে এই টাইপের ম্যাথ পারছিলা, এই টাইপের জায়গাতে তুমি আটকে গেছিলে, মেবি বাকিগুলো তুমি কম বেশি পারবা। তাহলে এখানে আমাদের এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, সেটা কি, যে E = E max sin ω t সমীকরণটা প্রতিপাদন করবো আমরা। এই যে ইকুয়েশনটা আছে, এটাকে ডেরিভেশন করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কয়েল রাখছি, ধরলাম আমাদের একটা প্যাচ সঙ্গে, প্রথম ধরো না তুমি একটা প্যাচ আছে, একটা প্যাচ, আর এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড আমি পাঠাচ্ছি, ভি পাঠাচ্ছি, তাই তো, ভি পাঠাচ্ছি। তাহলে বলো তো যে এখানে যে ফ্লাক্স কাট করবে বা ফ্লাক্সটা যাবে, সেটা সূত্র কি, φ = AB cos θ, আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন এই ধরো বৃত্তাকার পথে যদি আমি ঘুরাই, এটাও তো ঘুরতেছে, তাই না? এটা রোটেট করাচ্ছি না আমি, বৃত্তাকার পথে তো ঘুরাচ্ছি, মানে এরকম ভাবে ঘুরাচ্ছি, মানে বৃত্তের মতো ঘুরাচ্ছি। তাহলে এটাও যদি বৃত্তাকার পথে ঘুরে, আমরা জানি কি ω = θ/t, এটা আমরা শিখছিলাম। কৌণিক বেগ হচ্ছে θ/t। ধরো আমার এই বৃত্ত আছে, এই বৃত্তের এখানে তুমি ইনিশিয়াল পজিশনে ছিলা, এখান থেকে এখানে চলে গেছো মনে করো, তাহলে এখানে থিটা পরিমাণ, থিটা অ্যাঙ্গেলে চলে গেছো, 30 ডিগ্রি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে গেছো। তাহলে এখান থেকে আমি এই কত বেগে গেছে সেটা বের করা যায়, ω = θ/t আসবে। যেমন তুমি দেখছো না আমাদের v = s/t, শিখছিলা না, s = vt। তাহলে একক সময়ে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে একক সময়ে এই যে কোণ মানে কি, দূরত্ব অতিক্রম করছি না, যত কোণ বাড়ে তত দূরত্ব বাড়ে, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ, বৃত্তাকার পথে ঘোরার সময় কৌণিক বেগটা আসবে। তাহলে কৌণিক বেগটা কতটুকু হবে, ওই টিটা মানে টি, এস এর জায়গায় শুধু থিটা আসবে, এস এর জায়গায় শুধু থিটা আসবে, কারণ এখানে আমাদের এস তো নাই, আমাদের থিটা অ্যাঙ্গেল যত বাড়বে তত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের ω = θ/t, তাহলে কৌণিক বেগ ω সমান আসবে হচ্ছে θ/t। একক সময়ে এই যে কত কোণে আমি যাচ্ছি, চলে যাচ্ছি, সেটা হচ্ছে কৌণিক বেগ, অ্যাঙ্গেলটা কত কোণে যাচ্ছি, এস এর জায়গায় জাস্ট থিটা চলে আসবে, ভি এর জায়গায় শুধু ω চলে আসবে। ভিটা হচ্ছে রৈখিক বেগ, মানে সরলরেখা বরাবর বেগ ক্যালকুলেশন করতে ভি ক্যালকুলেশন করা হয়, আর ω হচ্ছে বৃত্তাকার পথে ঘোরার জন্য কৌণিক বেগটা ক্যালকুলেশন করা হয়। তাহলে আমি মোটরসাইকেলে যখন বৃত্তাকার পথে বাঁক নেই, তখন কিন্তু কৌণিক বেগে বাঁক নেই, তখন কৌণিক বেগ ক্যালকুলেশন করা যাবে, ওই যে কত অ্যাঙ্গেল আছে সেটা দিব, আর হচ্ছে টাইম দ্বারা ভাগ করবো, তাহলে আমি কৌণিক বেগটা পেয়ে যাবো। তাহলে সেখান থেকে থিটা সমান আমরা কি লিখতে পারি, ω t লিখতে পারি না? তাহলে থিটা কোণের জায়গায় আমি ω t দ্বারা রিপ্লেস করতে পারি না? সেই জন্য আমি এখানে কি করছি দেখো, এই থিটার জায়গায় আমি ω t দ্বারা রিপ্লেস করে দিলাম, থিটার জায়গায় ω t দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন আসো যে এই কয়েলে যদি আমি ঘোরাতে থাকি কয়েলটা, তাহলে এখানে একটা
পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, অর্থাৎ আপেক্ষিক গতি থাকবে ফ্লাক্স এবং এই কয়েলের ভিতরে, ম্যাগনেটিক ফিল্ড এবং কয়েলের ভিতরে। ম্যাগনেটিক ফিল্ড এবং কয়েলের ভিতরে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সেখানে একটা ভোল্টেজ তৈরি হয় না, ফ্যারাডের সূত্র অনুযায়ী। ফ্যারাডের সূত্র অনুযায়ী ভোল্টেজ কত হবে, ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। আর মাইনাস কেন দিছি, মাইনাস হচ্ছে আমাদের লেন্থের সূত্র অনুযায়ী। তাহলে এন ডি ফাই বাই ডিটি। এখন এই যে ফাইয়ের ভ্যালু কত আমাদের, এ বি কস ওমেগা টি না, ডিডিটি অফ এ বি কস ওমেগা টি লিখে নিলাম। এখন এ বিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এনটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা সামনে নিয়ে আসলাম, এন এ বি সামনে নিয়ে আসলাম। এখন ডিডিটি অফ ফাইনালি থাকতেছে হচ্ছে ডিডিটি অফ এ ডি, আচ্ছা আমি একটু লিখি যে ডিডিটি অফ কস ওমেগা টি থাকতেছে আমাদের। আর এটা তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, সামনেটা কনস্ট্যান্ট ভ্যালু, ওটা তো আমরা রাখতেছি, ওটা কিছু করবো না, ডেরিভেশনের সামনে নিয়ে আসলাম। এখন কস কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, মাইনাস সাইন ওমেগা টি পাওয়া যায়। তাহলে মাইনাস সাইন ওমেগা টি পাইলাম। আবার ওমেগাকে আবার ডিফারেন্সিয়েশন, ওমেগাটিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না ভিতরে, ওমেগাটিকে ডিফারেন্সিয়েশন করলে টি সাপেক্ষে চলে যাবে, শুধু ওমেগা থাকবে না। তাহলে আমাদের ফাইনাল ওমেগাতে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি থাকবে না, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে তো। তাহলে এন এ বি ওমেগা সাইন ওমেগা টি আমরা ফাইনাল অ্যান্সার পাইলাম, এন এ বি ওমেগা সাইন ওমেগা টি আমরা ফাইনাল অ্যান্সার পাইলাম। এখন এই এন এ বি ওমেগা এটাকে আমরা একটা ভ্যালু দ্বারা প্রকাশ করলাম, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই তো, এটা একটা ফিক্সড ভ্যালু। এটাকে আমরা ই ম্যাক্সিমাম দ্বারা লিখতে পারি, মানে ম্যাক্সিমাম ভ্যালু, মানে একটা নাম দিলাম ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এটা একটা নাম দিলাম হচ্ছে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশন কতটুকু আসলো, ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। অর্থাৎ আমাদের যে এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটার ইকুয়েশনটা কত কি হবে, ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। অর্থাৎ আমাদের সাইন ওয়েভ যেটা তৈরি হবে এখানে, কারণ এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে সেটার ইকুয়েশন আমি ডেরাইভ করছি, সেটা হচ্ছে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। মনে থাকবো। তাহলে ই ম্যাক্সিমাম সাইনের গ্রাফ তুমি দেখছো না, সাইনের গ্রাফ হচ্ছে এইরকম, এটা সাইনের গ্রাফ। আর কসের গ্রাফ কি, কসের গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু হয়, এটা মনে আছে নাই। তাহলে সাইন হচ্ছে 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ, এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ। অর্থাৎ থিটার জায়গায় সাইন ওমেগা টিও তুমি দিতে পারো। তাহলে এখানে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের থিটা বাই টু, এটা হচ্ছে থিটা ধরো। তাহলে এটা যদি আমাদের থিটার জায়গায় কি লিখতে পারি, ওমেগা টি লিখতে পারি না। তাহলে ওমেগা টি সাপেক্ষে আমরা কিন্তু করতে পারি, এখানে থিটার সাপেক্ষে করতে পারি, ওমেগা টি সাপেক্ষে করতে পারি। আমি তোমাকে বোঝাই, যদি থিটা নাও, এই বরাবর যদি থিটা নাও, এই বরাবর যদি থিটা নাও, তাহলে তুমি দিবা হচ্ছে এখানে পাই বাই টু, পাই দিবা, এখানে পাই বাই টু দিবা। আর যদি ওমেগা টি নাও তাহলে শুধু টি নিবা, টি আর হচ্ছে টি বাই টি, এভাবে নিতে হবে, এরকম। তাহলে এটা লাগবে না তোমার অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে তুমি কি দেখবা যে ইকুয়াল টু ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের একটা সাইন ওয়েভের গ্রাফ, এই যে এরকম সাইন ওয়েভের গ্রাফ, যেটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, এটা না, সর্বোচ্চ ভ্যালু না, এটাই হচ্ছে আমাদের এই যে ই ম্যাক্সিমাম হচ্ছে এই চূড়ার ভ্যালুটা, সর্বোচ্চ ভ্যালুটা। আর সাইন ওমেগা টির গ্রাফ হচ্ছে এটা, এই সাইন ওমেগা টির গ্রাফ হচ্ছে এটা। আর ই ম্যাক্সিমাম মানে হচ্ছে ওই চূড়ার ভ্যালুটা হচ্ছে ই ম্যাক্সিমাম। তাহলে যদি এই ভ্যালুটা আমাদের কখন ম্যাক্সিমাম হবে, মানে এই পুরো ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, সাইন থিটার ভ্যালু যখন 1 হয় তখন ম্যাক্সিমাম হয় না। তুমি দেখো এই সাইনের চূড়ার ভ্যালুটা এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু না, সাইন থিটার ভ্যালুটা যখন আমাদের 1 হয় তখন আমাদের ম্যাক্সিমাম আসে। এটা আমাদের ত্রিকোণমিতি থেকে আমরা জানতে পারছি যে সাইন থিটার ভ্যালু যখন 1 আসে, তাহলে সাইন থিটার ভ্যালু যখন 1 আসে মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তুমি লক্ষ্য করে দেখো সাইন 90 ডিগ্রি, ক্যালকুলেটর টিপতেও পারে, দেখতে পারো। এই এটা 90 ডিগ্রি না, পাই বাই 2 না, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু ম্যাক্সিমাম আসে না। তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত, 1, অর্থাৎ 90 ডিগ্রি হলেই ম্যাক্সিমাম হবে, এর আগে কিন্তু কোথাও ম্যাক্সিমাম হবে না। লক্ষ্য করে দেখো এর আগে কোথাও ম্যাক্সিমাম, 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম হলো কত, 1 না। তাহলে 1 যদি হয় তাহলে এই ভ্যালুটা আমাদের 1 করে দাও, ম্যাক্সিমাম ভ্যালু 1 করে দাও, তাহলে শুধুমাত্র ই ম্যাক্সিমাম থাকবে না, ইকুয়াল টু শুধুমাত্র ই ম্যাক্সিমাম থাকবে, ই ম্যাক্স থাকবে। ই ম্যাক্সের ভ্যালু কত, এন এ বি ওমেগা না, এন এ বি ওমেগা। এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। তাহলে ইকুয়েশন বুঝছো, তাহলে আমাদের কিভাবে সর্বোচ্চ ভ্যালুটা ক্যালকুলেশন করলাম, কিভাবে ইকুয়েশন লিখলাম, সবকিছু তোমার ক্লিয়ার। এখন তাহলে আমাদের ভোল্টেজের ইকুয়েশন পাইলাম হচ্ছে আমরা এটা, যে ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ইকুয়েশন। তাহলে ভোল্টেজ থাকলে তো কারেন্টও থাকবে, কারেন্টের ইকুয়েশনটা আমরা লিখে ফেলি এখন। তাহলে আমরা জানি কারেন্ট সমান ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র পড়ছো না, তাহলে আই সমান ভি বাই আর। তাহলে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে আমি কারেন্ট পাই। তাহলে এখানে ই ভ্যালুটার জায়গায় ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি লিখে দিতে পারি, ভোল্টেজের ভ্যালুটা পাইলাম ইকুয়াল টু ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, যেটা এসি ওয়েভ, এটাকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলাম, তাই তো। এখন এই ই ম্যাক্সিমাম বাই আর কে আমি আলাদা করি, সাইন ওমেগা টিকে আলাদা করলাম, তাই তো, করা যাবে। আর ই ম্যাক্সিমাম বাই আর কে আমরা আই ম্যাক্সিমাম বলতে পারি, ই ম্যাক্সিমাম বাই আর কে আর আই ম্যাক্সিমাম বলতে পারি। তাহলে ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, আর কারেন্টের ইকুয়েশন আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এটা মনে রাখলে আমাদের এনাফ।
তাহলে একটা হচ্ছে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি আর হচ্ছে আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, বাস খতম। তাহলে দুইটা ইকুয়েশন আমি ভোল্টেজ এবং কারেন্টের জন্য জেনে গেলাম। এখন আসো যে কয়েকটা টার্ম শিখতে হবে যেটা আমাদের ম্যাথে বলবে সাইকেল বের করো, সাইকেল কি, তারপর ফ্রিকোয়েন্সি কি, তারপর পর্যায়কাল কি, তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা দেখি। এখন তাহলে সাইকেলটা হচ্ছে যে দেখো পড়ে দেখায়, একটা পরিবাহীর উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝখানে বৃত্তাকারে একটা পথ যদি একবার পরিভ্রমণ করে তাহলে একটা ভোল্টেজ তৈরি হয়, এই তরঙ্গটাই সাইকেল বলা হয়। দেখো এই যে আমি যদি একটা ধরো একটা কন্ডাক্টর নিচ্ছি, কন্ডাক্টরকে আমি সম্পূর্ণটাই ঘোরাবো না বা লুপটাকে সম্পূর্ণটাই ঘোরাবো না, তো জিরো থেকে শুরু করে আমি সম্পূর্ণ যদি একবার ঘুরে আসি তাহলে যেটা পাবো, যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে একটা সাইকেল বলবো। সম্পূর্ণ একবার ঘুরে আসলে যেটা পাওয়া যাবে সেটাই সাইকেল। অর্থাৎ সহজ ভাষায় যদি সংজ্ঞা বলি, কোনো অল্টারনেটিং উপাদানের এক সেট পজিটিভ এবং নেগেটিভ মানকে সাইকেল বলা হয়। তাহলে এক সেট মানে কথা, যে একটা পজিটিভ একটা নেগেটিভকে আমরা একটা সাইকেল বলবো। এবং সাইকেলটা কখন তৈরি হবে? যখন আমি সম্পূর্ণ বৃত্তাকার পথ একবার ঘুরে আসবো। অর্থাৎ আমি যদি এখান থেকে চলা শুরু করি, সম্পূর্ণ বৃত্তাকার পথ যদি ঘুরে 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 আবার এই জায়গায় আসি, তাহলে এই গ্রাফটা আমাদের এখান থেকে শুরু করে এই পজিশনে আসবে না? তাহলে এটাকে আমরা একটা সাইকেল বলছি। তাহলে যদি আমি তোমাকে একটা গ্রাফ দেই, এই গ্রাফের সাইকেল কতটুকু হবে? এইটুকু হচ্ছে আমার একটা সাইকেল হবে। আবার এইটুকু অংশ হচ্ছে আরেকটা সাইকেল, এইটুকু অংশ হচ্ছে আরেকটা সাইকেল। তাহলে এইটুকু অংশ একটা সাইকেল, এইটুকু অংশ একটা সাইকেল, এইটুকু অংশ সাইকেল, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ মিলে একটা সাইকেল তৈরি হয়। হলো? তারপরে আসো যে অল্টারনেশন বিষয়টা কি। অল্টারনেশন হচ্ছে একটা তরঙ্গের অর্ধাংশকে, ধরো একটা সম্পূর্ণ তরঙ্গ হচ্ছে এটা, এটার অর্ধেক এইটুকু না, এইটুকু অংশকে আমরা অল্টারনেশন বলবো। ঠিক আছে, এইটুকু অংশকে আমরা অল্টারনেশন বলবো, আর সম্পূর্ণটাকে আমরা সাইকেল বলবো। এখন এই ওয়েভের সর্বোচ্চ ভ্যালু কোনটা? ই ম্যাক্সিমাম এটা না? সর্বোচ্চ ভ্যালু হচ্ছে আমার ই ম্যাক্সিমাম এইটা, ই ম্যাক্সিমাম, বুঝছো? সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু এটা না? এটা হচ্ছে তাহলে ই মিনিমাম। তাহলে সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু কিন্তু সমান সমান থাকতেছে আমাদের, তাই না? তাহলে জাস্ট একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5 হবে। এই +5 আর একটা হচ্ছে -5 হবে। এখন আছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্টজ। ফ্রিকোয়েন্সি তাহলে বিষয়টা কি? সেটা হচ্ছে এক সময় যতগুলো সাইকেল সম্পন্ন করে, এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে। ধরো এক সেকেন্ড এখানে কয়টা সাইকেল সম্পন্ন করছে? একটা না? তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ বা 1 সাইকেল পার সেকেন্ড। এক সেকেন্ডে একটা সাইকেল সম্পন্ন করছে, তাহলে 1 সাইকেল পার সেকেন্ড। যদি এক সেকেন্ডে 10টা সাইকেল সম্পন্ন করতে, তাহলে 10 সাইকেল পার সেকেন্ড। তাহলে এর একক হবে 10 হার্টজ। সাইকেল পার সেকেন্ডের একক আরেকটা হচ্ছে হার্টজ। আবার এক সেকেন্ডে যদি 50টা সাইকেল সম্পন্ন করে তাহলে কত হবে? 50 হার্টজ বা 50 সাইকেল পার সেকেন্ড। তাহলে আমাদের বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তাহলে এক সেকেন্ডে 50টা সাইকেল এখানে সম্পন্ন করতেছে, যার কারণে এক সেকেন্ডে 50 বার আপ ডাউন হচ্ছে, আমরা ধরতে পারি। এর থেকে বেশিও হয়, যার কারণে এটা এত দ্রুত আপ ডাউন হচ্ছে, যার কারণে আমাদের চোখে সেটা ধরতে পারতেছে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি বিষয়টা তোমার বুঝে গেল। এখন হচ্ছে পিরিয়ড। পিরিয়ড বিষয়টা কি? একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে তাকে একটা পিরিয়ড বলা হয়, তাকে পিরিয়ড বলা হয়। তাহলে এই সাইকেলটা সম্পন্ন করতে একটা টাইম লাগবে না, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, তাকে আমরা এক পিরিয়ড টাইম পিরিয়ড বলবো, এক পিরিয়ড বলবো। টাইম পিরিয়ড এটাকে বলা হয় টাইম পিরিয়ড। তাকে একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক টাইম পিরিয়ড বলা হয়। এখন আসো যে আমরা কিছু ছোট ছোট ম্যাথ করি যাতে করে আমাদের কাজ হয়। এখন তার আগে একটা জিনিস শিখে দেই। আমরা শিখলাম না ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এখন ওমেগার ভ্যালু হচ্ছে ওমেগা সমান 2 পাই লেখা যায়, ওমেগা সমান 2 পাই লেখা যায়, বুঝছো? ওমেগা সমান 2 পাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওমেগা সমান 2 পাই লেখা যায়। আর ওমেগা সমান আরেকটা লেখা যায়, ওমেগা সমান এভাবে করবা, ওমেগা সমান তুমি ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ, ফ্রিকোয়েন্সি যদি করো ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। এটা এই সূত্রটা খেয়াল রাখতে হবে। ওমেগা সমান হচ্ছে কত? 2 পাই এফ। আচ্ছা, আমরা চলো ম্যাথ সলভ করি। বলছে কারেন্টের সর্বোচ্চ মান বের করতে। সর্বোচ্চ মান এখানে করতে বলতে পারবা? সর্বোচ্চ মান এই ইকুয়েশনটা কার সাথে মিলে যাচ্ছে? আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, ওমেগা টির সাথে মিলে যাচ্ছে। তাহলে আই ম্যাক্সিমাম সমান কত? এটা 75 না? তাহলে 75 আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন ওমেগা সমান আমাদের কত এখানে বলতে পারবা? ওমেগা সমান 520 না? তাহলে ওমেগা সমান আমাদের 2 পাই এফ, ওমেগা সমান 2 পাই, এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। এফ সমান আমাদের এত বাই এত, তাহলে 2 পাই করলে আমাদের 82.76 এত হার্টজ আমরা এখান থেকে পাবো। বুঝছো? তারপরে আসো তাৎক্ষণিক মান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া তুমি মান মানে ম্যাথ সলভ করতে পারবে না। তাৎক্ষণিক মান বিষয়টা তাহলে কি হচ্ছে? তাৎক্ষণিক মান হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ভ্যালু, একটা পয়েন্টের মান। দেখো কোনো পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তের মানকে তাৎক্ষণিক মান বলা হয়। তাহলে তাৎক্ষণিক মান আমাদের ভোল্টেজেরও হতে পারে, কারেন্টেরও হতে পারে। তাহলে এই ধরো ভোল্টেজের গ্রাফ, কারেন্টের গ্রাফটা কিন্তু এরকমই আসে। ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফটা সিমিলার আছে, কারণ ভোল্টেজের যে ইকুয়েশন কারেন্টের ইকুয়েশন দুটোই সাইন আছে। তাহলে দুটোই সাইন ওয়েভের গ্রাফ, জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুগুলো আলাদা হতে পারে, আই ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম আলাদা হতে পারে। তাহলে এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে
তাৎক্ষণিক মান হচ্ছে ওই পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের মান হচ্ছে কে বলা হয় তাৎক্ষণিক মান, যে কোনো একটা পয়েন্টের মানকে তাৎক্ষণিক মান বলা হয়। তাহলে তুমি যে ইকুয়েশন ডিরাইভ করছো সেটা হচ্ছে তাৎক্ষণিক ইকুয়েশন। ধরো এই পয়েন্টের ইকুয়েশন হচ্ছে ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। আবার এই জায়গাটার একটা ইকুয়েশন আছে, ধরো হচ্ছে ই ম্যাক্সিমাম 1 সাইন ওমেগা টি, এই জায়গাটা হচ্ছে ই ম্যাক্সিমাম 2 সাইন ওমেগা টি। কারণ এখানকার জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ইকুয়েশন কি চেঞ্জ হচ্ছে, মানে মেন সাইন ওয়েভ কি চেঞ্জ হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে শুধুমাত্র আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখানকার ধরো ইকুয়েশন হচ্ছে ই ম্যাক্সিমাম 3, ই ম্যাক্সিমাম 3 সাইন ওমেগা টি। সবকিছু ঠিকই আছে, কোণের ভ্যালুটা একটু চেঞ্জ হচ্ছে আর হচ্ছে জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা একটু চেঞ্জ হচ্ছে, বাকি সবকিছু ঠিকই আছে। তার মানে তুমি যে ইকুয়েশন লেখো ওটা হচ্ছে কি তাৎক্ষণিক ইকুয়েশন লেখো বা তাৎক্ষণিক মান লেখো, যে কোনো একটা পয়েন্টের মান লেখো, ঠিক আছে, তাৎক্ষণিক মান লেখো তুমি। এখন আসো যে গড় মান বা এভারেজ মান। গড় মান বা এভারেজ মানটা তাহলে কি, এভারেজ ভ্যালু তুমি ক্যালকুলেশন করছো না, সবগুলো পয়েন্ট যোগ করে ওই সমস্ত ভ্যালু দ্বারা ভাগ করা। তাহলে এইভাবে দেখো, আমি যদি একটা অর্ধেক পর্যন্ত একটা সাইন ওয়েভ নেই, এর অর্ধেক পর্যন্ত মানগুলোর যদি এভারেজ করতে চাই, তাহলে সবগুলো ভ্যালুকে যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে না। এখানে 10টা ভ্যালু আছে দেখো, তাহলে 10টা সংখ্যা যোগ করে 10 দ্বারা ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে এটার এভারেজ ভ্যালু আমি ক্যালকুলেশন করলাম। ঠিক একইভাবে আমরা এভারেজ ভ্যালু মেবি আজকে ধরে শেষ করতে পারবো না, অনেক পড়া আছে, আর একটা ক্লাস মেবি লাগতে পারে। আমি ছোট ছোট ম্যাথ গুলো করাই আর থিওরি গুলো পড়াই। সর্বোচ্চ মান আছে, ম্যাক্সিমাম ইকুয়েশন আছে না, ইকুয়েশন ডেরিভেশন আছে। এক কাজ করি, আমি তোমার বাসায় পড়ার জন্য রেডি করে দিই, আর ডেরিভেশনটা হয়তো যদি বুঝতে পারো পারবা, না হলে আমি এটার জন্য ছোট্ট ধরো অন্য চ্যাপ্টার 9 পড়ালাম না, চ্যাপ্টার 9 ধরো 50 মিনিট পড়ার পর 10 মিনিট আমি এই ক্লাসটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার এই অধ্যায়টা শেষ হতে পড়া কিন্তু মোটামুটি অনেক পড়াইছি, ঠিক আছে। এখন আমি এই অধ্যায়ের যেটা দিয়ে তুমি অধ্যায়টা কাভার দিতে পারবা সেটা আমি কাভার করে দিই, কি বলো? আর যে ডেরিভেশন গুলো আছে সেই ডেরিভেশন গুলো আমি তোমাকে পরে পড়াই, তোমার অধ্যায় কাভার করার জন্য যেটুকু দরকার আমি সেটুকু পড়াই দিই। এখন তুমি লক্ষ্য করবা সেটা হলো আমরা এভারেজ মানের ডেরিভেশনটা শিখতেছি না, কিন্তু ডেরিভেশন কিন্তু লাগবে, ডেরিভেশনটার মধ্যে বেসিক আছে। তো এভারেজ ভ্যালুটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখবা, এভারেজ ভ্যালুটার ফাইনাল অ্যান্সারটা আমি তোমাকে শুধু বলবো, কিন্তু এভারেজ ভ্যালুটা যদি তুমি ধরো একটা পজিটিভ একটা নেগেটিভ সাইকেল এভারেজ করতে চাও, এটা ধরো +5, এটা হচ্ছে আবার -5, তাহলে +5 আর হচ্ছে -5 এর এভারেজ করো, দেখো কত আসে, +5 যোগ -5, এটা দুই দ্বারা ভাগ করতে হবে না এভারেজ করতে গেলে, তাহলে +5 -5 ডিভাইডেড বাই 0 আসে না। তাহলে একটা সাইন ওয়েভের তুমি এভারেজ ভ্যালু একটা পূর্ণ সাইকেলে বের করতে পারবে না, তোমাকে যে কোনো অর্ধেকে বের করতে হবে, কারণ পূর্ণ সাইকেলে করে তোমার অ্যান্সার 0 আসবে, সেই জন্য আমরা অর্ধেকে বের করবো, অর্ধেকে করবো। তো অর্ধেকে যদি করি, আমি যে ফাইনাল অ্যান্সার বের করি, আমি অ্যান্সারটা তোমাকে শুধু বলছি, অ্যান্সারটা লাগলে আমার অঙ্কটা হয়ে যাবে। মানে বেসিক অঙ্কগুলো তোমার যে বোর্ড কোশ্চেন গুলো যেগুলো আছে না, একটা বোর্ড বাদে বাকি সবগুলো বোর্ড আশা করা যায় তুমি পারবে, একটা বোর্ডে ডেরিভেশন আসছিল একবার। তো ওইটা ডেরিভেশনটা হয়তোবা ওই যে নেক্সট ক্লাসে বললাম না 10 মিনিট করে ধরলেই হয়ে যাবে, সো ওটা পরে দেখাই। এখন জাস্ট তোমাকে যে এভারেজ 90% ম্যাথ গুলো তুমি যেটাতে করতে পারবে সেটা দেখাই দিই। এই এভারেজ ভ্যালুটা আমাদের মান কতটুকু আসে, 0.636 আই ম্যাক্সিমাম। যদি কারেন্টে নেই, ভোল্টেজে নেই, তাহলে ভোল্টেজের এভারেজ সমান কত আসবে, 0.636 ভি ম্যাক্সিমাম, 0.636 ভি ম্যাক্সিমাম। এই যে ভি ম্যাক্সিমাম কোনটা, ধরো এই সাইন এর এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতেছি, এটা ম্যাক্সিমাম ভ্যালু না, তাহলে এটা গড় করলে একটা এভারেজ মাঝামাঝি কোন একটা পয়েন্ট আসবে, মানে একটু কমে যাবে, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। এটাকে আমাদের এইভাবে যদি লেখো, তাহলে 2i ম্যাক্সিমাম বাই পাই, তাহলে 2 বাই পাই করলে এই যে 0.636 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং এভারেজ মানের মধ্যে সম্পর্ক, সর্বোচ্চ মান এবং এভারেজ মানের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ডেরিভেশন খুবই সহজ এবং কিছু বেসিক আছে এখানে, বেসিকটা আমি তোমাকে পরে বলবো। আপাতত তুমি সূত্র মুখস্থ করে রাখো যে এভারেজ ভ্যালু সমান হচ্ছে 0.636 আই ম্যাক্সিমাম, ঠিক আছে, চলবে। এখন আসো যে আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালুটা সর্বোচ্চ মান, তাহলে তো তুমি বুঝবে পিক ভ্যালু বলছিলাম না, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটাকে পিক ভ্যালু বলা হয়। এখন আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কোয়ার, সর্বোচ্চ মান হচ্ছে রুট মিন স্কোয়ার, গড় কার্যকরী মানও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, কার্যকরী মানও বলা হয়ে থাকে, আরএমএস ভ্যালুকে কার্যকরী মানও বলা হয়ে থাকে। এখন আরএমএস ভ্যালুটার ফর্মুলা কতটুকু আসবে আমাদের, আরএমএস ভ্যালু ফর্মুলা আসবে হচ্ছে ফাইনাল যে ডেরিভেশন করি, ডেরিভেশন করার পর ফর্মুলা আসবে হচ্ছে 0.707 আই ম্যাক্সিমাম, 0.707 আই ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কত আসবে, ভি আরএমএস ইকুয়াল টু 0.707 ভি ম্যাক্সিমাম, ঠিক আছে না। আর 0.636 আর এটা হচ্ছে 0.707। এখন তাহলে এই জিনিসটা আমাদের গ্রাফিক্যালি কিভাবে মনে রাখতে পারে, আমার তো ভুলে যাবা তুমি, ধরো এখন মনে হচ্ছে একটা পর্যন্ত মনে থাকতে, যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক করে যাবা তখন এই ভ্যালু সূত্রটাই ভুলে গেছো তুমি, সূত্র মাথায় নাই, সূত্রটা কিভাবে মনে রাখতে পারো তুমি।
তুমি এটা জানো পিক ভ্যালু ভি ম্যাক্সিমাম, এটা তুমি জানো। এখন আরএমএস ভ্যালুটা হচ্ছে 0.707, একটু বেশি না, আর এভারেজ ভ্যালুটা একটু কম। তাহলে আরএমএস ভ্যালুটা এই যে দেখো পিক ভ্যালু 0.707, অলমোস্ট এরকম একটা এই জায়গায় একটা ভ্যালু তুমি পাবা আরএমএস ভ্যালু। আর এভারেজ ভ্যালুটা এর তুলনায় একটু কম আসবে, এভারেজ ভ্যালুটা নিচে থাকবে। তাহলে এভারেজ ভ্যালুটা 0.636 বা 637 লেখা যায়, একই জিনিস। দশমিকের পরে ওই একের ভ্যালুটার এখানে বাড়াই দিছে আর কি, 0.636 বা 0.637, এটা ভি ম্যাক্সিমাম। তাহলে আমাদের কি পাবো? এভারেজ, এখানকার এভারেজ ভ্যালু পাবো না, গড় ভ্যালু পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের কি এভারেজ ভ্যালুর মান, এটা হচ্ছে গড় ভ্যালুর মান। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড আমরা পেলাম। একটা দুটো ম্যাথ করে দেই। আর ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.1 আসবে। এই যে কার্যকরী মানকে গড় মান দ্বারা ভাগ করবা, যেটা পাবা সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর পাবা। অনেক পরে কিন্তু পড়াই দিচ্ছি, লোড কিন্তু করতেছে, বুঝো। লোড বেশি করলে আমাকে জানায়, কারণ তখন কিন্তু আবার মাথা ক্র্যাশ করবে। ক্র্যাশ করবে বলতে কি হবে, যে অত্যাধিক চাপে কিন্তু আবার স্ট্রেসে পড়া হয় না, এটা তো বুঝোই। তোমাকে তোমার লিমিট বুঝতে হবে। আমার স্ট্রেস, তোমার স্ট্রেসের লিমিট আলাদা। আমি না হয় পড়াতে পড়াতে আমার স্ট্রেসের লেভেলটা অনেক বেশি নিতে পারি, 1 ঘন্টা বক বক করলে আমার কিছুই হবে না। তুমি আধা ঘন্টা বক বক করে দেখো, তোমার চাপ পড়ে যাবে ব্রেনের উপর। সেজন্য তোমার স্ট্রেসের লেভেলটা বুঝতে হবে। একবারে যদি তুমি বেশি স্ট্রেস দিয়ে দাও, ব্রেন কিন্তু, অনেকে দেখো না ব্রেন ক্র্যাশ করছে, অনেকে পাগল হয়ে যায়। এটা কিন্তু মানসিক চাপে পাগল হয়, এই যে চাপের কারণে, স্ট্রেসের কারণে পাগল হয়। তো স্ট্রেস রিলিফের অনেক টেকনিক আছে। যেমন তুমি একদিনে যদি 10 কেজি খাবার খেয়ে ফেলো, পেটের সমস্যা হয়ে যাবে না? ঠিক ওই রকম তোমার যদি লিমিট থাকে একদিনে বেশি তথ্য মাথায় নেওয়ার, তাহলে নিতে পারবে, আগে থেকে যদি অভ্যাস থাকে। এখন তোমার যদি অভ্যাস না থাকে, একদিনে যদি তুমি 50 বেশি লোড নিয়ে নাও ব্রেনে, তাহলে কিন্তু তথ্য ওভারলোড হয়ে যাবে। তখন ওই পড়া কিন্তু মনেও থাকবে না, শুধু অন্তত স্ট্রেস বেড়ে তোমার মাথাটা ক্র্যাশ করবে। সো তোমাকে বুঝতে হবে তোমার লিমিট কতটুকু। লিমিট বুঝে তোমাকে পড়াটা মাথায় নিয়ে হজম করতে হবে। সেটা আবার হজম করা মানে ব্রেনের আবার ওগুলো মেমোরাইজ করার টেকনিক করতে হবে, নাহলে তো মাথা থেকে সব বের হয়ে যাবে। প্র্যাকটিস করার মাধ্যমে মেমোরাইজ হবে, চিন্তা করার মাধ্যমে মেমোরাইজ হবে। তো সেক্ষেত্রে কার্যকরী মান হচ্ছে এত, আর এটা মানে এত, এটা এই যে এটা কাটাকাটি যাবে না, ভাগ করে তুমি ফর্ম ফ্যাক্টর 1.1 পাবা। এটাও একটা বোর্ডে আসছিল, এটা বের করতে বলছিল, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর। আর পিক ফ্যাক্টর মানে কি, সর্বোচ্চ মানকে কার্যকরী মান দ্বারা ভাগ করা। সর্বোচ্চ মান হচ্ছে আই ম্যাক্সিমাম, কার্যকরী মান হচ্ছে এত, এটা কাটাকাটি হয়ে যাবে, এটাকে এতটা ভাগ করলে 1.414 আসবে আমার কাছে। এগুলো এমসিকিউতে আসবে, ঢাকা ইউনিভার্সিটি, তারপর অন্যান্য ইউনিভার্সিটি এমসিকিউতে চলে আসবে। কিন্তু সরাসরি বলবে পিক ফ্যাক্টরের ভ্যালু কত, ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত, বা এটা বাংলা আছে, বাংলাটা তুমি বই থেকে দেখে নিও, বুঝছো? এই হচ্ছে অবস্থা। তাহলে এই জিনিসগুলো, এই যে ভ্যালুগুলো সমস্ত সূত্র লিখে দিচ্ছি এখানে, দিয়ে দিব বাসায় গিয়ে, তোমার ভিডিও সহ এটা সহ দিয়ে দিব। এই ভ্যালুগুলো জাস্ট একটু দেখবা, মনে রাখবা এবং প্র্যাকটিস করবা, ঠিক আছে, নোট সহ প্র্যাকটিস করবা। একটা দুটো ম্যাথ করাই দিই, দেখো। বলছে কি, যে কারেন্টের একটা সাইন ওয়েভ এর তাৎক্ষণিক মান দেওয়া আছে 38 ডিগ্রিতে এত অ্যাম্পিয়ার, এর গড় মান বের করতে বলছে। গড় মান মানে কি, এভারেজ মান বের করতে বলছে। আচ্ছা, কি কি ভ্যালু দেওয়া আছে? থিটার ভ্যালু দেওয়া আছে 38 ডিগ্রি। আয়ের ভ্যালু, তাৎক্ষণিক মান, ওয়েভের তাৎক্ষণিক মানে যে আয়ের যে মানটা, আমরা জানি আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি পড়ছিলাম না, আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। তাহলে এই যে বলছিলাম, এগুলো হচ্ছে তাৎক্ষণিক মান। আমি বলছিলাম না ইনস্ট্যান্ট ভ্যালু, মানে ওই একটা নির্দিষ্ট পয়েন্টের মান হচ্ছে আই। তাহলে আয়ের ভ্যালুটা হচ্ছে 27.4 অ্যাম্পিয়ার। বলছে গড় মান মানে এভারেজ ভ্যালু বের করতে বলছে। মানে এভারেজ ভ্যালু বের করার জন্য আমাদের সূত্র কি বলছিলাম? এভারেজ ভ্যালু সূত্র হচ্ছে এই যে 0.636 আই ম্যাক্সিমাম না? তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা তো লাগবে, তাছাড়া তো আমি বের করতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কার ভিতরে আছে? আই কত, আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, তাই না? তাহলে আই ম্যাক্সিমাম সমান কত বা আই বাই সাইন ওমেগা টি। না, আয়ের ভ্যালু তুমি কত জানো? এই যে 27.4, তাৎক্ষণিক মান 27.4, আর সাইন থিটার ভ্যালু কত 38 ডিগ্রি। সব ভ্যালু বসা দিচ্ছ, আই ম্যাক্সিমাম পাই গেছো না? আই ম্যাক্সিমাম হলে এখানে বসে দিলে আমি অ্যান্সার পাই দেবো না? অঙ্ক শেষ, কথা বুঝছো? অঙ্ক করার মাধ্যমে লজিক্যাল থিঙ্কিং বাড়ে, আর লজিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে মানুষের অ্যানালাইসিস করার ক্ষমতা বাড়ে। অ্যানালাইসিস মানে বাস্তবে দেখে দেখে তুমি শিখতে পারবা, মানে কোন সমাধান, বাস্তবের সমস্যার সমাধান তুমি ইজিলি করতে পারবে, সেটা বাস্তব জীবনে যে কোনো সমস্যার সমাধান। তারপর দেখো 150 ডিগ্রিতে কারেন্টের একটা সাইন ওয়েভের কার্যকরী মান দেওয়া আছে হচ্ছে এত। কার্যকরী মান, সাইন ওয়েভের কার্যকরী মান দেওয়া আছে, কার্যকরী মান এত অ্যাম্পিয়ার হলে সর্বোচ্চ মান এবং গড় মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে কি কি ভ্যালু দেওয়া আছে? আমার ইফেক্টিভ ভ্যালু দেওয়া আছে। ইফেক্টিভ মানে কত? এই কার্যকরী মান। আরএমএস ভ্যালু, আরএমএস মানে কি ইফেক্টিভ ভ্যালু, আরএমএস। কার্যকরী মান মানে হচ্ছে আরএমএস ভ্যালু। কার্যকরী মান বা রুট মিন স্কয়ার বা কার্যকরী মান বা আরএমএস মান বা আরএমএস কার্যকরী মান, সেটা বলা হচ্ছে 112 অ্যাম্পিয়ার দেওয়া আছে। বলছে সর্বোচ্চ মান যে আই ম্যাক্সিমাম সমান হোয়াট, এবং গড় মান আই এভারেজ সমান হোয়াট, এবং থিটা সমান কত? 150 ডিগ্রি। থিটা ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? এই ভ্যালুগুলো আমার দেওয়া আছে। এখন আমি কিভাবে এই মানগুলো বের করতে পারি? তাহলে আমার সূত্র কি দাঁড়ায়? আমি সূত্র দিকে যাই। আমার সূত্র জানি হচ্ছে আই ম্যাক্সিমাম সমান হচ্ছে কি, আই ইফেক্টিভ ডিভাইডেড বাই 0.707। এটা আমরা জানি। আমরা কি দেখছিলাম? আই আরএমএস সমান আমরা কি দেখছিলাম? 0.707 আই ম্যাক্সিমাম দেখছিলাম না ক? তাহলে সেখান থেকে আই ম্যাক্সিমাম সমান কত হবে? আই আরএমএস বাই 0.707। তাহলে আই 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 এই আরএমএস এর ভ্যালু দেওয়া আছে না, এই যে 112।
তাহলে 112 উপরে বসে দিলাম, 0.707 নিচে থাকলো, এত পাই গেলাম না আমি আই ম্যাক্সিমাম। তাহলে এত অ্যাম্পিয়ার পাই গেলাম আমি আই ম্যাক্সিমাম। এখন আমাকে বলছে যে আমাদের সর্বোচ্চ মানটা এভারেজ মানটা বের করতে বলছে, এভারেজ মান। এখন এভারেজ মানের সূত্র কি জানি আমরা? এভারেজ মানের সূত্র জানি না, আই এভারেজ, এভারেজ সমান 0.636 আই ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম। তাহলে 0.636 আর আই ম্যাক্সিমাম তো আমি এখনই বের করলাম, এটা বসে দিলাম না? তাহলে আমাদের দেখা পাইছি আই এভারেজ ভ্যালুটা পেয়ে গেছি, বুঝছো? আই এভারেজ ভ্যালুটা আমি পেয়ে গেছি। আচ্ছা, আর একটা মান দেখাই, সেটা বলছি দেখো যে এসি কারেন্টের একটা সাইন ওয়েভের তাৎক্ষণিক মান 38 ডিগ্রিতে 15 অ্যাম্পিয়ার। তাহলে কার্যকরী মান কত হবে? কার্যকরী মান বলতে আরএমএস মান কত হবে? তাহলে আরএমএস মানের ভ্যালু আমরা চলে জাস্ট সূত্রটা বসাই দিব। সূত্রটা আমি কি জানি? 0.707 আই ম্যাক্সিমাম। তাহলে 38 ডিগ্রিতে তাৎক্ষণিক মানে যে 15 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? 0.707 আই ম্যাক্সিমাম। আর আই ম্যাক্সিমাম কার ভিতরে আছে? আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি বা থিটা। থিটা বা ওমেগা টি একই তো? আচ্ছা, সেটা তো বলছিলাম। সেখান থেকে আই ম্যাক্সিমাম সমান হচ্ছে আই বাই সাইন থিটা। তাহলে আই বাই সাইন থিটা ভ্যালু বসিয়ে দিলাম, আমি এখান থেকে যেটা পাইলাম সেটা বসিয়ে দিলাম, অঙ্কটা হয়ে গেল। দেখি আর কোনো ডিফিকাল্ট টাইপের কোনো ব্যাপার আছে কিনা। হ্যাঁ, এই ম্যাথটা লাগবে আমার, এই ম্যাথটা লাগবে। এত যদি হয় এত হয়, তাহলে উদ্দীপকের সাইন ওয়েভের গড় মান, কার্যকরী মান এবং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলছে। তাহলে সেখান থেকে আমি ইকুয়েশনটা প্রথমে লিখে নিলাম, এই ভ্যালুগুলো আমার বের করতে বলছে। কারণ ইকুয়েশনটার ক্ষেত্রে এখান থেকে ই ম্যাক্সিমামের ভ্যালু কত বলো তো? 92 না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গড় মানের সূত্র বসাবো, কার্যকরী মানের সূত্র বসাবো, তাহলে এই দুটো মান এখনই আমি বের করতে পারবো। আর ফ্রিকোয়েন্সিটা কার ভিতরে আছে? ওমেগাটির ভিতরে আছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আগে আরএমএস ভ্যালুটা বের করে নাও, আরএমএস ভ্যালুটা তুমি বের করে নেন, এফেক্টিভ ভ্যালুটা বের করে নিলে তো সূত্র বসিয়ে দিলাম, অঙ্ক শেষ, তাই তো? এখন আমার ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে, তাই তো? এই যে ফ্রিকোয়েন্সি, এই যে এটা ওমেগা টি না? এই যে ওমেগা, আমরা কি জানি? সাইন ওমেগা টি। ওমেগার ভ্যালু কত বলতে পারবা? ওমেগা সমান হচ্ছে 200 পাই। দেখো, বুঝছো না? আমি বুঝে দেবো। ওমেগা টি, ওমেগা সমান হচ্ছে 200 পাই। আর ওমেগা টি, টি তো কাটাকাটি হয়ে গেল। ওমেগা তাহলে সমান 200 পাই। আর ওমেগা সমান কত? 2 পাই এফ না? 2 পাই এফ সমান আমাদের 200 পাই, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এই পাই কাটা, তাহলে এফ সমান কত হবে? 200/2, 100। তাহলে 100 হার্টজ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি।